হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা আপনাদের? আজকে থেকে তো আপনাদের ইলাস্ট্রেটর শুরু হয়ে যাবে, তাই না? রাইট। তাহলে আজকে যেহেতু ইলাস্ট্রেটর শুরু হয়ে যাবে, সো আমরা 2টা মিনিট একটু ওয়েট করি। 2 মিনিট ওয়েট করার পরে সবাই কম বেশি জয়েন হইলে আমরা হচ্ছে ক্লাস টপিকে চলে যাব। ঠিক আছে? এন্ড আমাদের বলতে গেলে একদম ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের জন্য যে মেইন সফটওয়্যার গুলো যেগুলো লাগে বা ডিজাইনের থিম গুলো কিভাবে কি কাজ করতে হয় সবকিছুই আমরা তাহলে আজকের পর থেকে শেখা শুরু করবো আর কি। এই হচ্ছে গিয়ে বিষয়। আমরা একটু ওয়েট করি আরো 2টা মিনিট, সবাই জয়েন হোক, তারপর ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। বাবা রে, কত বড় মশা! 8টা 3 বাজে। বেশি করে নিলাম। Okay. আচ্ছা, এই ক্লায়েন্টের এই কাজগুলো আর দরকার নাই, এগুলো আর দরকার নেই। এটা থাকুক। ঠিক আছে। আচ্ছা, 3 বাজে, প্রায় মনে হয় 4 বাজে যাইতেই পারে। তো আমরা হচ্ছে প্রথমে সবার পিসিতে তো ইলাস্ট্রেটর ইনস্টল করা আছে, তাই না? একটু জানাবেন। জি ভাইয়া আছে। আচ্ছা, জি ভাইয়া, জি। ইলাস্ট্রেটর যদি ইনস্টল করা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করি। ফটোশপের ফার্স্ট ক্লাসের কথা মনে আছে? ইলাস্ট্রেটর ওপেন করা, সরি, ফটোশপ ওপেন করার সময় আমার ফটোশপের মধ্যে আম, অনেক কিছু দেখাইতেছিল, আপনাদের ফটোশপ ব্ল্যাঙ্ক ছিল। বিষয়টা এরকমই আর কি। তো আমার ফটোশপের মধ্যে আমি প্রিভিয়াস কিছু কাজ করছি, এই জন্য হচ্ছে আমার এই ফটোশপটা মূলত, সরি, ইলাস্ট্রেটরটা মূলত এরকম। তো ইলাস্ট্রেটর ওপেন করার পরে ফটোশপের মতনই সিমিলার একটা লুক আপনারা পাবেন। অ্যান্ড ইলাস্ট্রেটরের থেকে নতুন ডকুমেন্ট নিতে গেলে সেম নিয়ম। আমরা যেরকম হচ্ছে ফটোশপের মধ্যে একটা নতুন ডকুমেন্ট নেই, সেইভাবে আমরা হচ্ছে ফাইল থেকে নিয়ে গিয়ে নতুন একটা ডকুমেন্ট নিতে পারি। তবে এইখানে যাওয়ার আগে বা ডকুমেন্ট সেটআপের আগে ইলাস্ট্রেটরের বেসিক কিছু জিনিস আমরা একটু জানা নেই, যেটা আমাদের সবসময় কাজ করতে খুব হেল্প করবে, বা এটা আমাদের নলেজে থাকলে বিষয়টা খুব ভালো হয়। লাইক, ভাইয়া, আমরা কোনো ফটোশপ কিছু কি, যদি লেখার থাকে ওটা বলে নিন, এটা লিখে রাখেন। এটা তাহলে আমার একটু সুবিধা হবে। ঠিক আছে। বিষয়টা হচ্ছে, আমরা যেমন ফটোশপের সময় যখন বলছিলাম যে ফটোশপ হচ্ছে রাস্টার ওরিয়েন্টেড গ্রাফিক্স নিয়ে কাজ করে, আর রাস্টার হচ্ছে পিক্সেল রিলেটেড যে গ্রাফিক্স গুলা, সেটা যেমন আমরা বলে দিয়েছিলাম ফটোশপের সময়। আর ইলাস্ট্রেটর হচ্ছে ভেক্টর ওরিয়েন্টেড গ্রাফিক্স, আর ভেক্টর গ্রাফিক্স হচ্ছে মেইনলি আমরা যেভাবে বুঝি যে ভেক্টরের হচ্ছে কোনো পিক্সেল নাই, এন্ড এটা যতই জুম করে না কেন এটা ফাটে না, এটা নষ্ট হয় না, পিক্সেল দেখা যায় না, আর কি পিক্সেল নাই এটার মধ্যে, এটা একদম ফ্ল্যাট। তো ভেক্টর ডিজাইন গুলো কোথায় কোথায় লাগে? লাইক, আপনি লোগো ডিজাইন করবেন, লোগো ডিজাইন করার পরে যদিও আপনি এই ডিজাইনটাকে হচ্ছে পিএনজি আকারে ক্লায়েন্টকে দিতে পারেন বা ট্রান্সপারেন্ট ইমেজ আকারে ক্লায়েন্টকে দিতে পারেন, কিন্তু দেখা গেল যে ওইটা আপনার কাছে যখন র ফাইলটা থাকবে সেটা ভেক্টর আকারেই থাকবে, এন্ড আপনি চাইলে ওইটা এডিট করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো জায়গায় মডিফাই করতে পারবেন। যেই জিনিসটা ফটোশপে করা যায় না, বা করা গেলেও একটু কষ্টসাধ্য। যদি বাই এনি চান্স যদি কোনো কারণে কোনো একটা পার্ট ছোট বড় করে ফেলেন, রাস্টারাইজ করা থাকে, ঝামেলা। ইলাস্ট্রেটরে ছোট করে বড় করেন, বড় করে ছোট করেন, কোনো ইমেজের কোয়ালিটি বা কোনো কিছু নষ্ট হয় না। ঠিক আছে, কারণ এটাতে তো পিক্সেল নাই, পিক্সেল থাকলে বিষয়টা নষ্ট হইতো, কিন্তু যেহেতু পিক্সেল নাই, সো সেই ক্ষেত্রে হচ্ছে এটা নষ্ট হয় না। তো আমরা হচ্ছে প্রথমে আমরা ফাইল থেকে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে আমরা এখানের মধ্যে যেই উপরের মেনু বার গুলোতে যেগুলো পাবো, সেটা হচ্ছে যে সেভ, মোবাইল, ওয়েব, প্রিন্ট, অ্যাজ ইউজুয়াল ফটোশপে এই জিনিসগুলো ছিল। কিন্তু এইখানে একটা জিনিস পাবেন না, সেটা হচ্ছে ফটো। কারণ ইলাস্ট্রেটর কোনো ইমেজ নিয়ে কাজ করে না, দ্যাটস এখানে ফটোর প্ল্যাটফর্মটাই নাই। আপনি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন, যার জন্য আপনার এখানের মধ্যে প্রিন্টের একটা অপশন আছে। প্রিন্টে গেলে আপনি হচ্ছে প্রিন্টের যেই ইয়াগুলো থাকে, আর্টবোর্ডের প্রিসেট গুলো থাকে, সেগুলো পেয়ে যাবেন।
ওয়েবের মধ্যে ফটোশপে যা ইলাস্ট্রেটরে তা একই জিনিস আছে। এখন ওভারঅল সবকিছু মিলিয়ে ফটোশপ আর ইলাস্ট্রেটর সেমই বিষয়টা, কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে হচ্ছে ফটোর কোনো অপশন নেই। সো আমরা একটা আর্টবোর্ড নেই, আমরা ওয়েব প্ল্যাটফর্ম থেকে বা ওয়েবের জন্য একটা আর্টবোর্ড নেই, সেটা হচ্ছে ওয়েব লার্জ নিলাম। ওয়েব লার্জ নেওয়ার পরে এখান থেকে আমরা অলওয়েজ ওয়েবের জন্য ডকুমেন্ট কিসে রাখবো? পিক্সেলে। এটা আপনাদের ফটোশপে বলা হয়েছিল, মনে আছে? এটা আপনাদের ফটোশপে বলা হয়েছিল যে আমরা পিক্সেলে রাখবো। তো পিক্সেল নেওয়ার পরে পিক্সেল সেট আপ করলাম। এখানে একটা জিনিস খেয়াল করেন, হাইট উইডথ সিমিলার আছে, কিন্তু এখানে অরিয়েন্টেশনও সবকিছু সেম সেম। এন্ড ফটোশপের মধ্যে আমরা দেখতাম কি এখানে একটা আর্টবোর্ডের টিক চিহ্ন আছে, তাই না? ওটা ক্লিক করলে আমাদের ফটোশপের মধ্যে আর্টবোর্ড আসতো, কিন্তু ইলাস্ট্রেটর এরকম না। ইলাস্ট্রেটর হচ্ছে আর্টবোর্ড লেখাই আছে, আপনার কয়টা আর্টবোর্ড লাগবে সেই জিনিসটা আপনি এখানে মেনশন করে দিতে পারবেন। লাইক আমি যদি বিজনেস কার্ড ডিজাইন করি সেক্ষেত্রে আমার দুইটা আর্টবোর্ড লাগবে, কারণ ফ্রন্ট এবং ব্যাকের জন্য। তো এখানে আপনি দুইটা একসাথে নিতে পারবেন। এখন যদি আপনার মনে করেন যে আপনার প্রয়োজন হচ্ছে তিনটা আর্টবোর্ড, নিতে পারেন। এখন আপনি ক্যালেন্ডার ডিজাইন করবেন, আপনার দরকার হচ্ছে 13টা আর্টবোর্ড, একটা কাভার আর 12টা হচ্ছে গিয়ে মাস। তো 12টা আর্টবোর্ড আপনি এখান থেকে কাভার আপ করতে পারবেন। ভাইয়া প্রাইমারি যদি আর্টবোর্ড 3টা সিলেক্ট করি, পরে কাজ করার পর দেখলাম আরো লাগে, তখন কি করব? ওইখানে বলে দিব ভাইয়া, এটা বলে দিব, আপাতত এতটুকু মনে রাখেন। তো ওইখান থেকে হচ্ছে আর্টবোর্ড আমরা তো বাড়ায় কমায় নিতে পারি। এখন ফটোশপের মধ্যে আমরা ব্লিড এরিয়া নিছিলাম না? আমরা প্লাস করতাম, ক্যানভাস সাইজ প্লাস মাইনাস করে কত কিছু করতাম ব্লিড এরিয়া নেওয়ার জন্য। ইলাস্ট্রেটর এই জিনিসটা করা লাগে না ব্লিড এরিয়ার মেজারমেন্টটা নেওয়ার জন্য। ব্লিড এরিয়ার জন্য আপনি যেটা করতে পারেন, আপনি জাস্ট হচ্ছে এখানে যদি 0.125 দিয়ে দেন, 125 দিয়ে দেন, তাহলে দেখবেন যে চারটা তো অটোমেটিক বসে পড়তেছে। চারটা কেন অটোমেটিক বসলো? এখানে লিংক কানেক্ট করা আছে এজন্য। এখন ওইখানে আমরা বিজনেস কার্ডের ইয়াটা দেই কত, বিজনেস কার্ডের আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আমরা বিজনেস কার্ডের ফটোশপে হলো ব্লিড এরিয়া দিতাম কত? 0.25। এখন 0.25 কেন দিতাম? ধরেন এটা আমার একটা বিজনেস কার্ড, এইখানে হচ্ছে 0.125, এই পাশে হচ্ছে 0.125। এখন এই দুইটাকে আপনি প্লাস করে দেন, দেখেন কত আসে? 0.25 আসবে। আবার উপরেরটা হচ্ছে 0.125, নিচেরটা 0.125, টোটাল মিলে হচ্ছে কি 0.25। সো এই জন্য আমরা একটা সিলেক্ট করে দিব এন্ড বাকি চারটা অটোমেটিক হয়ে যাবে ইলাস্ট্রেটরের মধ্যে। তবে হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনার এই লিঙ্ক আইকনটা কানেক্টেড থাকতে হবে। আপনি যদি হচ্ছে এটা ডিসকানেক্ট করে দেন, তাহলে কিন্তু বাকিগুলো চেঞ্জ হবে না। লাইক আমি যদি হচ্ছে বাড়ায় দেই, বাকিগুলো চেঞ্জ হবে না। লিংক করে দেন, বাকিগুলো সিমিলার হয়ে যাবে। একটা চেঞ্জ করবেন, বাকিগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়েছে। এন্ড কালার মোডের বিষয়গুলো সিমিলার, RGB কালার মোড এন্ড কালার স্ক্রিন। দেখেন রেজুলেশন হচ্ছে কি 72। এখন আপনি যদি এখান থেকে CMYK করতে চান, CMYK করে এখান থেকে 300 করে দিবেন। সবকিছুই সেম সেম আছে। সো আমি RGB কালার মোডেই রাখলাম, জাস্ট RGB কালার মোডে রেখে আমি জাস্ট ক্রিয়েট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা ক্রিয়েটে মনে ক্লিক লাগে না, ক্রিয়েট দিয়ে, আচ্ছা ইলাস্ট্রেটর হ্যাং করছে, আচ্ছা ক্রিয়েট দিয়ে দিলাম। এখানে ব্লিড এরিয়াটা দেখেন উল্টাপাল্টা হয়ে গেছিল, যার কারণে ব্লিড এরিয়া একটু পড়ছে। আমাদের একটা ব্লিড এরিয়াটা দরকার না, আমরা নতুন একটা আর্টবোর্ড নিই, নিউ। আমরা হচ্ছে এগুলো 0 0 করে দেই, ওয়েব লার্জি থাকবে, জাস্ট হচ্ছে ক্রিয়েট। ওকে, আমাদের আর্টবোর্ড নেওয়া শেষ। খুবই সিম্পল জিনিস, ফটোশপের থেকে ইজি। ফটোশপে তো অনেক ঝামেলা, ফটোশপের থেকে খুব ইজি। এখন বিষয়টা হচ্ছে ইলাস্ট্রেটর ওপেন করলেই হবে না, ডকুমেন্ট নিলেই হবে না, ইলাস্ট্রেটর আপনাকে সেট আপ করতে হবে। এন্ড আমি আর ইলাস্ট্রেটরটা এই সেট আপটাতে আছে, এই সেট আপটাই মূলত হচ্ছে আমাদের কাজ করার সেট আপ। এন্ড আমরা এখানে সবগুলো টুলসই পাই। এখান থেকে একটু খেয়াল করে নোট করে রাখতে পারেন, চাইলে না করলেও সমস্যা নেই যদি মনে রাখতে পারেন। আমি আগে একটু সবকিছু আগের মতন করে নিই। আপনারা ইলাস্ট্রেটর ওপেন করার পরে আপনারা এক্সাক্ট এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। ঠিক আছে, এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন। এইখান থেকে আপনারা যেটা করবেন, আপনার ফার্স্টে উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে টুলবারে যাবেন। টুলবারটাকে আপনার করে দিবেন কি অ্যাডভান্স, টুলবারটা আপনার অ্যাডভান্স করে দিবেন। অ্যাডভান্স করে অ্যারোটা দিলে দেখেন এখানে অনেকগুলো টুলবার চলে আসছে। ঠিক আছে, অনেকগুলো টুলবার চলে আসছে এন্ড মোটামুটি আপনি এইখানের মধ্যে সব ধরনের টুলবারের কাজগুলো বা সব ধরনের টুলগুলো একসাথে পেয়ে যাবেন। এইবার আমাদের এই প্যানেলে কাজ করতে হবে। আমরা হচ্ছে জাস্ট প্রপার্টিজ প্যানেলটাকে টান দিয়ে ধরে কেটে দিই। কেটে দেওয়া শেষ, আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে আমরা হচ্ছে অ্যালাইন প্যানেলটাকে আনবো। তারপর আবার উইন্ডোতে যাব, আমরা স্ট্রোক প্যানেলটাকে আনবো। ঠিক আছে, স্ট্রোকটাকে বড় করে দেই।
এইখানে একটা অ্যারো সাইন আছে, অ্যারোতে ক্লিক করলে এটা বড় হয়ে যাবে আর কি, সবগুলো অপশন দেখাবে। এখন এই স্ট্রোকটাকে ধরে এটা নিচে যখন আমি একটু ড্র্যাগ করে পুশ করব, তখন দেখবেন ব্লু কালার একটা লাইট গ্লো করবে, ছেড়ে দেন, এই দুইটা একসাথে অ্যাটাচ হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে শর্টকাট কন্ট্রোল T, তাহলে আমার টাইপ টুলটা চলে আসবে। এবারে এই উপর থেকে ধরে আমি এটাকে জাস্ট হচ্ছে ড্র্যাগ করে কানেক্ট করে দেই, এন্ড উপর থেকে ধরে এই রাইট সাইডে হচ্ছে কানেক্ট করে দেই। দেন আমার ইলাস্ট্রেটরটা কাজ করার জন্য মোটামুটি রেডি। এখন এখানে একটা কথা আছে, আমার আর্টবোর্ডটা কিন্তু সাদা, আমার আর্টবোর্ড সাদা, আমার ক্যানভাসও সাদা। এখানে ইলাস্ট্রেটরের কিন্তু তিনটা পার্ট, আমি জুম আউট করি, এটা হচ্ছে ক্যানভাসের বাইরে, এই সাদা অংশটা হচ্ছে ক্যানভাস, আর এই মিডলের ব্ল্যাক বক্সটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কি আমার আর্টবোর্ড। ঠিক আছে, সেটা হচ্ছে আমার আর্টবোর্ড। তো এখন আমি যেটা করব, এডিট থেকে প্রেফারেন্সে যাব, প্রেফারেন্স থেকে যে কোনো একটাতে গেলেই হবে। আমি ইউজার ইন্টারফেসে গেলাম আর কি, যে কোনো একটাতে ক্লিক করেও চাইলে আপনি ইউজার ইন্টারফেসে আসতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ইউজার ইন্টারফেসে আসার পরে আপনি এইখান থেকে ক্যানভাস কালারটা হোয়াইট করে দিবেন। আর এখানে ব্রাইটনেসটা আপনি আপনার ইচ্ছা মতন চেঞ্জ করতে পারেন। আপনি যদি ব্ল্যাক পছন্দ করেন ব্ল্যাক রাখতে পারেন, আমি অ্যাজ ইউজার এটা বা এটা রাখি, নর্মাল বিষয়। আর আপনার যদি মনে হয় আপনাদের একটা এরকম থাকবে, এরকম কালার থাকবে, আপনি জাস্ট হোয়াইট করে দিবেন। ঠিক আছে, হোয়াইট করে দিয়ে ওকে দিয়ে দিবেন, দেন আপনার ইলাস্ট্রেটর কাজ করার জন্য একদম রেডি। কারো কোনো বুঝতে কোনো প্রবলেম আছে থাকলে বলতে পারেন। আচ্ছা, আমরা একটু কোর্স মডিউলে যাই, কোর্স মডিউলটা একটু ওপেন করি। ডেস্কটপে গেলে মিডিয়া আছে, ডিলিট করে দিই, হবে না। আমরা নিচের দিকে গেলে আমরা হচ্ছে ইলাস্ট্রেটরের ইন্ট্রোডাকশনটা পাইছি, আমরা ইলাস্ট্রেটর ইন্ট্রোডাকশনটা পাইছি, আমাদের আর্টবোর্ডটার ব্যাপারে জানছি, কালার মোড তো আমরা অলরেডি জানি, CMYK RGBর বিষয়ে এখনো বলা হয়নি, ওয়ার্কস্পেস কাস্টমাইজেশনটা করছি। ঠিক আছে, ডকুমেন্ট সেটআপটা করা শেষ, এখন সেভ সেভ করাটা এখন আমরা শিখি নেই, সেভ করাটা আমরা শিখবো। মেনু বার ইন্ট্রোডাকশনটাও দিব, এই তো। তো মোটামুটি আমাদের যতটুকু শিখে হয়েছে, এখন হচ্ছে আমরা ইয়া করি, মেনু বারটা শিখি। ফটোশপের মধ্যে যেমন মনে ছিল, আপনাদের হয়তো মনে থাকবে যে উপরের যে মেনু বার গুলো আছে এখানে মাল্টিপল টাইপের কাজ থাকে বা কাজ ছিল, স্টেপ বাই স্টেপ আমাদের হচ্ছে এক একটা কাজ সামনে আসছে। তো এখানেও ইলাস্ট্রেটর সেম, যে আমাদের একটা একটা করে এই ড্রপ ডাউন মেনু গুলোতে যেই পার্ট গুলো আছে বা যেই জিনিসগুলো আছে সেই জিনিসগুলো আমাদের সামনে একটু একটু করে আসতে থাকবে। ঠিক আছে, তো এই গেল মেনু বার। আমাদের লেফট সাইডে যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের টুল বার। এই টুলবার গুলো হচ্ছে কিছুটা ইলাস্ট্রেটর আর ফটোশপ সেম, কিন্তু ইলাস্ট্রেটর বিষয়টা একটু ভিন্ন আর কি, প্রায় সেম কাছাকাছি কিন্তু অতটাও না, একটু ভিন্নতা আছে। আচ্ছা, আমরা ফটোশপের মধ্যে কি স্পেস বার দিয়ে মনে আছে যে আর্টবোর্ডকে আমরা ডানে বাম উপরে নিচে নিতাম হ্যান্ড টুল ইউজ করে, এখানেও কিন্তু হ্যান্ড টুল আছে। এন্ড হ্যান্ড টুলটা আপনি চাইলে এইভাবে ইউজ করতে পারেন, অথবা আপনি স্পেস বার ক্লিক করে ধরেও কিন্তু করতে পারেন। দেন আপনি যদি হচ্ছে জুম ইন জুম আউট করতে চান, ফটোশপে যেমন হচ্ছে জুম টুল ছিল, ইলাস্ট্রেটরও এরকম জুম টুল আছে। এন্ড অল্টার প্রেস করে আমাদের মাইনাস করা লাগতো, তো এত ঝামেলার দরকার নেই, আমরা অল্টার প্রেস করে জুম ইন আর জুম আউট করতে পারি স্ক্রোল করে, মাউসে স্ক্রোল করে। এগুলা কি মনে আছে সবার? ওকে, এখন বিষয়টা হচ্ছে আমরা মোটামুটি তাহলে আবার একটু যাই, কি দেখলাম দেখি। আমাদের হচ্ছে এই যে নেভিগেশন, সিলেকশন এন্ড সিলেকশনটা দেখানো হয় নাই, জুম ইন জুম আউটটা আমরা বুঝলাম। ঠিক আছে, আচ্ছা, এখন সিলেকশন দেখাইতে গেলে আমাদের ফার্স্টে রেক্টেঙ্গুলার টুল জানতে হবে। আমরা জাস্ট আজকে একটা টুল নিয়ে কথা বলি, নেক্সট ক্লাসে আমরা বাকি টুলগুলো নিয়েও ডিসকাস করব। ঠিক আছে, আমাদের এইখানে লেফট সাইডে গেলে দেখবেন যে রেক্টেঙ্গুলার শেপের একটা আইকন আছে, যেটা হচ্ছে আমাদের রেক্টেঙ্গুলার টুল, রেক্টেঙ্গেল টুল।
এখন ফটোশপের মধ্যে মনে আছে রেক্টেঙ্গুলার শেপ টুল একটা ছিল, এটা সেম জিনিস। আপনি ক্লিক করে ধরে ড্র্যাগ করেন, শিফট প্রেস করলে এটা একদম এক্সাক্ট স্কোয়ার হয়ে যাবে। তবে কিছুটা পার্থক্য আছে, ফটোশপে যেমন হচ্ছে আমাদের থেকে দূরে গিয়ে এটা স্কোয়ার হয়ে যেত, ইলাস্ট্রেটর এটা এরকম হয় না। ইলাস্ট্রেটর কার্সরের সাথে এই সিলেকশনটা লেগে থাকে বা এই শেপটা লেগে থাকে। আপনি শিফট প্রেস করলে এক্সাক্ট স্কোয়ার হবে, ছেড়ে দিলে হচ্ছে এটা এক্সাক্ট স্কোয়ার হবে না। সেম নিয়ম। এন্ড এখানের মধ্যে যখন ছেড়ে দিবেন তখন দেখবেন এখানে 4টা কর্নার আছে, এই কর্নার মধ্যে বলগুলো আপনি ক্লিক করে টান দিলে দেখবেন কর্নার গুলো রাউন্ড হবে। আপনি চাইলে এটাকে কর্নার গুলোকে রাউন্ড করতে পারবেন। আর এখানে প্রত্যেকটা কর্নার যে বক্স গুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। ঠিক আছে, এগুলো কিন্তু এক একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই জিনিসটা ভুলবেন না। ইলাস্ট্রেটর আর ফটোশপের মতন এগুলো একটা অ্যাঙ্কর পয়েন্ট। ওকে, এই হলো বিষয়। দেন আমরা হচ্ছে যদি ইয়া করি মুভ টুলের, এটাকে আমরা যদি সরানোর চিন্তা ভাবনা করি, সরাইতে গেলে সবার উপরে যে সিলেকশনটা পাবেন সিলেকশন টুল, এই সিলেকশন টুলটা দিয়ে ধরে আমরা হচ্ছে সরাইতে পারি। আপনাদের মনে আছে ফটোশপের মধ্যে আমরা পাথ সিলেকশন এন্ড ডিরেক্ট সিলেকশন পাইছিলাম, এই দুইটা টুলও এখানে আছে। এইটা পাথ সিলেকশনের জায়গায় এখন নাম হয়ে গেছে সিলেকশন, আর নিচেরটা ডিরেক্ট সিলেকশনই আছে। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন আছে। ডিরেক্ট সিলেকশন আমরা কি করতে পারি, আমরা সিঙ্গেল সিঙ্গেল অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করে করে ধরতে পারি। আমরা যদি শিফট প্রেস করে করে একটা একটা করে ক্লিক করি তাহলে আমাদের মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হবে এন্ড 3টা কাজ করবে, একটা করবে না। ঠিক আছে, এন্ড এটাকে ধরে আমরা চাইলে হচ্ছে কোনো পয়েন্টার বানাইতে পারি বা যে কোনো কিছু আমরা শেপকে কাস্টমাইজ করতে পারি। ওকে, এটা কোন আইসক্রিমের মতন হয়ে গেছে। আচ্ছা, এতটুকু কি কারো বুঝতে কোনো প্রবলেম আছে? থাকলে বলতে পারেন। সবাই বুঝতে পারছেন? আচ্ছা, সবাই যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে আমরা আমাদের ক্লাস টপিকের নেক্সট পার্টে যাই। আমরা হচ্ছে কোন একটা আইটেমকে লক করা বা আনলক করা এই বিষয়টা একটু ক্লিয়ার হয়ে দেখি। এখন ফটোশপের মধ্যে আমাদের লেয়ার প্যানেলের মধ্যে একটা লকের তালার চিহ্ন ছিল, আপনারা হয়তো বা দেখছেন। আমরা কি করতাম, তালাটা ক্লিক করে তালাটাতে ক্লিক করলে আমাদের লেয়ারটা কি হইতো, লক আনলক হইতো, তাই না? কিন্তু ফটোশপের মধ্যে এরকম লক এন্ড আনলকের কোনো বাটন আপনি এখানে ওপেনলি পাবেন না। এখানের মধ্যে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে গিয়ে আপনারা যে কোনো একটা শেপকে ফার্স্টে সিলেক্ট করবেন। আমি এটাতে একটা কালার দেই, কালার দিলাম। এন্ড কালারের ক্ষেত্রে বিষয়টা একটু বলে নিই। কালারের বিষয়টা দেখেন, এখানের মধ্যে কি দুইটা কালার অপশন আছে, একটা কি ফিল কালার আর নিচেরটা কি স্ট্রোক কালার। ঠিক আছে, নিচেরটা হচ্ছে স্ট্রোক আর উপরটা হচ্ছে ফিল, যেটা আমরা ফটোশপের শেপ টুলের মধ্যে পাইছিলাম উপরের সাইডে। আপনাদের সবার হয়তো বা মনে আছে। তো আমি এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দেই। অফ করার সিস্টেমটা সেম যেইভাবে আমরা ফটোশপে অফ করতাম, এখানেও সিমিলার ওয়েতেই আছে, ব্যতিক্রম কিছুই নেই। এন্ড এইখানে আমরা যখন হচ্ছে এটাকে মুভমেন্ট করতেছি, আমরা যদি কোনো একটা কাজ করতে যাই, কাজ করার সময় আমাদের যদি এটা ডিস্টার্ব করে, আমরা জাস্ট কিবোর্ড থেকে Ctrl+2 দিয়ে এটাকে লক করে দিব। কি প্রেস করব শর্টকাটটা, Ctrl+2। একটু নোট করে নিয়েন যে আমাদের লক করার শর্টকাটটা হচ্ছে Ctrl+2। ঠিক আছে, Ctrl+2। এখন আনলক করব কিভাবে, আমরা Ctrl+2 দিয়ে এই লেয়ারটাকে বা এই শেপটাকে আমরা আবার আনলক করতে পারি। মূলত এটা শেপ নট লেয়ার, আমরা এই শেপটাকে আবার আনলক করতে পারি। সো লক করব Ctrl+2 দিয়ে, আনলক করব Ctrl+2 দিয়ে। ঠিক আছে, একটু নোট করে নিলে আমাকে জানান। মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করবেন হচ্ছে শিফট প্রেস করে করে। জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করলেন, অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হলো, এরপরের গুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল প্রেস করবেন, শিফট প্রেস করে। শিফট প্রেস করে ধরে রেখে করবেন, তাহলে একটা করে মাল্টিপল অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হইতে থাকবে। এন্ড আপনি যদি চান যে একটাকে ধরে টান দিবেন, এই যে আপনি চাইলে ড্র্যাগ করতে পারতেছেন, মডিফাই করতে পারতেছেন, এই আর কি। সো এতটুকু পর্যন্ত আশা করি ক্লিয়ার। এখন যে কোনো লেয়ারকে, ইমেজকে বা যে কোনো ইয়াকে আমরা ইলাস্ট্রেটরের মধ্যে কয় ভাবে কপি করতে পারি, কপির বিষয়টা একটু ভালো মতো নোট ডাউন করে নেবেন।
আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ওই শেপটাকে ক্লিক করে যদি ড্র্যাগ করি আমাদের ওইটা সিলেক্ট হয়ে যাবে। গেল একটা 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 ওয়েতে আমরা কপি করলাম। তারপর নর্মাল ট্রেডিশনাল ওয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ঠিক আছে। এটা গেল দুইটা ওয়ে। এবার থার্ড ওয়ে কি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এখন এই কন্ট্রোল এফ দেওয়াতে এটা কোথায় পেস্ট হইলো, এটা গিয়ে পেস্ট হয়েছে গিয়ে ওই উপরের লেয়ারটার উপরে, যেটার উপরে আমরা কপি করছি সেটার উপরে। সো কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলে কি হয়, যেই শেপটা আমরা কপি করছি ওই শেপটার উপরেই ঠিক কপি হয়ে যায়, ঠিক আছে। সো আমরা তিনটা ভাবে ইয়া করলাম, শর্টকাটটা আবার বলি। কিবোর্ড থেকে ফার্স্টে অল্টার প্রেস করে ক্লিক করে ড্র্যাগ করবেন একটা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি একটা, আর একটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আমরা বেশিরভাগ সময় কন্ট্রোল সি কন্ট্রোল এফটাই ইউজ করি, ঠিক আছে। আমরা বেশিরভাগ সময় কন্ট্রোল সি কন্ট্রোল এফটাই ইউজ করি। কালার সিলেক্ট হচ্ছে না কেন ভাই, জাহিদুল ইসলাম ভাই? কালার সিলেক্ট হবে না কেন? আপনি হচ্ছে এখানের মধ্যে ডবল ক্লিক করবেন কালার বক্সটার মধ্যে, দেন হচ্ছে এখান থেকে কালারটা চেঞ্জ করবেন, ওকেতে ক্লিক করবেন, শেষ। অথবা এরকম কালারে গেলে আপনার উপরে কালার বক্স আসবে, এখান থেকে আপনি চাইলে কালারটা শিফট করতে পারবেন, কালারের শেড চেঞ্জ করতে পারবেন, এই আর কি। তারপরে যাই, আনন্দ ভাই লগ করলে ভাই সবগুলো আনলক হয়, আমার যদি দরকার হয় একটা বা শেপ, দুইটা শেপ শুধু আনলক করবো, সেগুলো কি করবো? আচ্ছা, সেটার জন্য আপনি উইন্ডো থেকে চলে যাবেন হচ্ছে লেয়ারে। যদি আপনি মাল্টিপল লক আনলক করতে চান, লেয়ারটাকে আনলক করবেন। এখন ধরেন আমার এটা লক আছে, জিনিস খেয়াল করেন, আমি এটাকে লক করে দিই, কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম, দেখেন এখানে লক আইকন চলে আসছে, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে মাল্টিপলিয়াকে লক করতে পারবেন, দেখেন এই তিনটা লক আছে, কিন্তু এই তিনটা কিন্তু আনলক। এখন আপনি এখান থেকে যেটা আনলক করতে চান সেটা আনলক হবে, এটাকে আনলক করবেন, এটা আনলক হবে, আবার এটাকে লক করে দিবেন, এটা লক হয়ে যাবে। তো এইভাবে লক আনলক করতে পারবেন লেয়ার প্যানেল থেকে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এবার নেক্সটে যাই। আমাদের রেক্টেঙ্গুলার টুল দেখা শেষ। এখন আমরা রেক্টেঙ্গুলার টুলটা নেক্সট ক্লাসে আরো প্রপার ভাবে দেখবো, কারণ আজকে জাস্ট দেখানোর জন্য আপনাদেরকে রেক্টেঙ্গুলার টুলটা দরকার পড়ে, এই জন্য জাস্ট দেখানো। কারণ আমাদের মেইনলি সবগুলো হচ্ছে কালকে দেখাইতে হবে, ঠিক আছে। আমাদের নেক্সট ক্লাসে আরো কিছু টপিক আছে। আমরা ওয়ার্কস্পেস কাস্টমাইজেশনটা দেখলাম, কালার মোড দেখলাম, আর্টবোর্ড দেখলাম, সবকিছুই দেখা শেষ। এখন আমরা হচ্ছে আরজিবি আর সিএমওয়াই এর যে প্রবলেমটা থাকে, যে কেন আরজিবি আর কেন সিএমওয়াই কে, এই জিনিসটা একটা এক্সাম্পল দেই। একটা জিনিস খেয়াল করেন, আমি এই কালারটা, আমি এই কালারটাই ধরেন এখানের মধ্যে 1920 আর এই হচ্ছে 1080 ওকে দেই, ঠিক আছে। দিয়ে আমরা জাস্ট অ্যালাইন করে দিই আর্টবোর্ডের সাথে। অ্যালাইনমেন্ট আপনাদেরকে পরে দেখাবো, অ্যালাইনমেন্ট নিয়ে টেনশন দরকার নেই। এখন এইটার কালার কোডটা আমরা কপি করে নিই। কালার কোডটা কপি করে নিলাম, আমরা ফাইল থেকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা প্রিন্ট ভার্সনে গিয়ে আমরা একটা ল্যান্ডস্কেপ মোডে একটা যে কোনো একটা আর্টবোর্ড নেই, সমস্যা নেই। দেন কন্ট্রোল কন্ট্রোল ভি না সরি, আমরা হচ্ছে ফার্স্টে একটা নেই, শেপ নেই, এন্ড এটার কালারটা দিয়ে দিই হচ্ছে কি কন্ট্রোল ভি, দিয়ে এন্টার দিয়ে দিই। এখন একটা জিনিস লক্ষ্য করেন, এইটার যে কালার ব্রাইটনেস আর এটার যে কালার ব্রাইটনেস দুইটা কি সেম? আমি যখন চেঞ্জ করতেছি তখনই কিন্তু কালারটা শিফট করতেছে, হয়তো বুঝতে পারতেছেন, তাই না? এটা আরজিবি এন্ড এটা সিএমওয়াই কে, ঠিক আছে। এখন এইটারে ধরে যদি আপনি আবার এখানে নিয়ে যান, দেখেন কালার ডিফারেন্সটা দেখছেন? আমি একদম পাশাপাশি নিয়ে দেখাই, কালার ডিফারেন্সটা কি বোঝা যাচ্ছে? কালার ডিফারেন্সটা বুঝতে পারছেন দুইটার? এটা সিএমআই কে, এটা আরজিবি। এখন প্রিন্ট করলে কিন্তু এটা এরকমই আসবে, ব্যতিক্রম কিন্তু আসবে না, কিন্তু সিএমআই কে তে কালারটা একটু ব্লারি হয়ে যায়, একটু ঘোলা হয়ে যায়। এন্ড এটা মাল্টিপল কালার দিয়ে জিনিসটাকে ইয়া করা হয় আর কি, ঠিকঠাক করা হয়। দ্যাটস ওয়াই আমরা যখন হচ্ছে প্রিন্টেবল কোনো ডিজাইন প্রিন্ট কাজ করব তখন আমরা সিএমআই কে নিব, যাতে করে 3-4টা মাল্টিপল কালার ইউজ করে এটাকে ঠিক করা যায়। আর আরজিবি মূলত ডিজিটাল বা কম্পিউটারাইজ প্রোগ্রামিং হওয়ার কারণে বা কম্পিউটারাইজ কালার হওয়ার কারণে কম্পিউটার নিজের মন মতন করে ওই ডিজিটাল প্রিন্টার গুলো দিয়ে হচ্ছে তারা প্রিন্ট করে, বা ডিজিটাল প্রিন্টার দিয়ে কাজগুলো করে। যদি আরজিবি কালার মোডের ক্ষেত্রে প্রিন্ট করতে হয় সেই ক্ষেত্রে বললাম আর কি, অ্যাজ ইউজুয়াল হয় না, তারপর যদি লাগে সেই ক্ষেত্রে। তো দেখা যায় যে ডিজিটাল প্রিন্টার গুলো খুব সুন্দর মতন ওইটাকে ক্যাপচার করে ফেলে, and যার জন্য কালারটা খুব অ্যাকিউরেট অ্যাকিউরেট আসে আর কি। তো আশা করি আরজিবির মধ্যে কালার কম্পারিজনটা বুঝতে পারছেন। And আরো যদি ইন ডিটেলসে জানতে চান ভাই, সিম্পল লজিক, আপনি হচ্ছে গুগলের জেমনির কাছে যান, জেমনির কাছে গিয়ে
জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আরজিবি অ্যান্ড সিএমওয়াই, দেন এটা হচ্ছে ইয়া হয়ে যাবে আর কি, সমস্যা নেই। সো 30 মিনিটও লাগে না, আমাদের ক্লাস টপিকের কিন্তু বেশিরভাগ পার্টি শেষ। ইলাস্ট্রেটর ইন্ট্রোডাকশন গেল, হোয়াট ইজ আর্টবোর্ড গেল, কালার মোড গেল, ডিফারেন্স বিটুইন আরজিবি এন্ড সিএমওয়াই কে, নেভিগেশন, ব্লা 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 ব্লা। সেভের পার্টটা বাকি আছে। কালারটা সেম থাকে তখনই যদি আপনি সেম কালার কোড ইউজ করেন, এন্ড এই কালারটা আপনি হয়তোবা কম্পিউটারের স্ক্রিনে দেখলে দুইটা ডিফারেন্ট পাবেন, কিন্তু যখন প্রিন্ট করবেন সিমিলার কালারই আসবে। ঠিক আছে। আর এখানে একটা জিনিস বলে দিই, আপনার এখানে কেউ আমাকে কোশ্চেনটা করেন নাই, আমি একটু কোশ্চেন অ্যান্সারটা নিজে থেকেই দিয়ে দিই। এই যে আমরা যে আর্টবোর্ডের বাইরের পার্টটা যে সাদা করে নিলাম, এটা কেন করছি? আমাদের ফটোশপে তো এটা সাদা থাকে না, ফটোশপের মধ্যে তো এটা কালো থাকে, গ্রে কালার থাকে যতটুকু জানি। তো এটা আমরা কেন ইয়া করলাম, কেন আমরা হচ্ছে এইভাবে সাদা করে নিলাম? আমরা যখন ম্যাথ করি, তখন হচ্ছে আমরা রাফের জন্য একটা সাদা পেপার রাখি না, এক্সট্রা একটা পেপার রাখি না? এটা ধরে নেন কাইন্ড অফ এই কাজেই লাগে। আমরা অনেক সময় হয় কি আর্টবোর্ডের মধ্যে অ্যালাইন করার আগে অনেক কিছুর কাজ বাইরে নিয়ে করে আসতে চাই, এন্ড স্মুথলি যাতে করতে পারি এজন্য হচ্ছে আমাদের একটু স্পেসের দরকার হয়। তো ওই স্পেসটার জন্য মূলত আমরা হচ্ছে এই ক্যানভাসটাকে হচ্ছে আমরা ইয়া করি, আমরা পুরো ক্যানভাস জুড়ে ডিজাইন করতে পারি, কিন্তু যখন ডিজাইনটা আমরা সেভ করব বা ডিজাইনটা আমরা ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো, ক্যানভাসটাকে পুরো ক্লিয়ার করে দেন আমরা হচ্ছে এইখানের মধ্যে এটাকে অ্যালাইনমেন্ট সুন্দর মতন প্রপার ভাবে করে দেন আমরা ক্লায়েন্টকে বিষয়টা হ্যান্ড ওভার করবো। আশা করি বুঝতে পারছেন সবাই। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভাই হ্যান্ড রেজ করেন, আমি হচ্ছে আপনাকে আনমিউট করি। আচ্ছা, আপনাকে পেয়েছি। জি ভাইয়া বলেন, আমি আপনার মাইক অন করে দিয়েছি, কি কোশ্চেন ছিল বলেন। না ভাই, এটাই ছিল, সাদা কেন করছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আশা করি সবাই ক্যানভাস কেন সাদা করছি এটা প্রমাণ বুঝতে পারছেন যে আর কি কেন। এখন এইখানে একটা বিষয় আছে, অনেকে আপনাদের মধ্যে অনেকেই দেখা যাবে যে চিন্তা করবেন এই কাজটা করার দরকার নাই, আমার চোখে দেখতে ভাল লাগতেছে, ব্ল্যাক কালারটা একটু চোখ একটু আরাম পাইতেছে, আমি হচ্ছে ইয়া করে করি, আমি ব্ল্যাক রেখেই করি। যদি ব্ল্যাক থাকা অবস্থায় আপনি সাপোর্ট ক্লাসে জয়েন করেন, আমি দেখি আপনার এটাতে ব্ল্যাক, তখন আপনার খবর আছে। কারণ ইলাস্ট্রেটরে কাজ করতে গেলে ক্যানভাস কালার আপনার হোয়াইট করতে হবেই। আপনি যদি ডিজাইনার, নিজের ডিজাইনার মনে করেন, সেই ক্ষেত্রে আপনাকে ক্যানভাস কালার হোয়াইট করে নিতে হবে, কারণ এটা আমাদের কাজ করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন আপনি মার্কেট প্লেস গুলোতে কাজ করবেন তখন বুঝতে পারবেন। এখন অনেকে গ্রে কালার করে কাজ করবেন, তখন দেখবেন যে কোন একটা আইটেম হুট করে মিসিং হয়ে গেছে। সাদা কালার মিসিং হইলে ভিন্ন ব্যাপার, কিন্তু যদি মনে করেন ব্ল্যাক কালারের কোনো কিছু যদি ব্ল্যাকের মধ্যে মিশা যায়, সেই ক্ষেত্রে যদি আপনার ডিজাইনে কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আপনি বিরক্ত হয়ে যাবেন। অ্যান্ড আর্টবোর্ডের কালার এটা অ্যাকচুয়ালি একটা রুলস যে আপনি ইয়া করে আপনি হচ্ছে হোয়াইট করেই দেন কাজটা করবেন। ঠিক আছে। আচ্ছা, গোপাল চন্দ্র ভাইয়া, আপনাকে আনমিউট করছি ভাই, বলেন কি কোশ্চেন ছিল। ভাই আমরা যে কাজগুলা করবো ওগুলা কি আর্টবোর্ডের ভিতরে জুম করে কাজ করব? হ্যাঁ, যে আর্টবোর্ড আর্টবোর্ডের ভিতরে তো করবেন, এন্ড প্রয়োজন পড়লে ক্যানভাসেও করতে পারেন, কিন্তু ক্যানভাসে করার পরে সেভ করার সময় আর্টবোর্ডের মাঝখানে অ্যালাইনমেন্ট করে ঠিকঠাক মতন রেখে তারপরে সেভ করবেন। এটা আপনাদের এখানে তো ডিজাইনের ক্লাসগুলোতে বুঝতে পারবেন, সমস্যা নেই। বুঝছি, এটা তো ইলাস্ট্রেটর এখন যে ওপেন করছেন এটা তো ছোট দেখাইতেছে, আর্টবোর্ড যখন আমরা জুম করব তখন বড় হবে। এটা তো স্বাভাবিক বিষয়, জুম ইন জুম আউট তো এজন্যই দেখানো হয়েছে যে আপনি যখন ডিজাইন করবেন জুম করে করে করবেন। এন্ড আর্টবোর্ডের লাইনটা এখন দেখা যাচ্ছে, আপনি কাজ করতে গেলে দেখা যাবে যে আপনি আরো জুম করে নিতে হইতে পারে, তাই না? ঠিক। যেখানে যতটুকু প্রয়োজন অতটুকু আপনি জুম করবেন, কাজে লাগাবেন, এটাই নিয়ম ভাই। ঠিক আছে। এখন এটা তো আমি আপনাদেরকে দেখানোর বুঝছি ভাই। সাথে জুম আউট করে রাখছি, কারণ এইখানে তো অ্যাকচুয়ালি ডিজাইন করা পসিবল না। কারণ আমি যদি একটা ফুল এইচডি ফরম্যাটের কোন একটা ইমেজ রেডি করতে যাই 1920x1080 পিক্সেলের, তো ওই পিক্সেলের ইমেজ যদি আমি এইভাবে ক্রিয়েট করি তাহলে কি এটা কি হবে? আমাদের তো হচ্ছে জুম করেই করতে হবে, স্বাভাবিক, তাই না? আচ্ছা, কিভাবে আর্টবোর্ড কাস্টমাইজ করবে সেই জিনিসটা আমি আবার একটু দেখা দেই। আপনারা হচ্ছে এডিট থেকে চলে যাবেন প্রেফারেন্সে, প্রেফারেন্স থেকে ধরেন জেনারেলি গেছেন। ঠিক আছে, জেনারেলি গেছেন, কোনো কিছুতে হাত দিবেন না, নর্মালি এখান থেকে নিচের দিকে আসলে ইউজার ইন্টারফেস পাবেন, ইউজার ইন্টারফেসে চলে যাবেন। ইউজার ইন্টারফেসে চলে যাওয়ার পরে আপনি কি করবেন, এখান থেকে ক্যানভাস কালারটা হোয়াইট করে দিবেন। ঠিক আছে। আর এখানে ব্রাইটনেসটা এটা আপনার ইচ্ছা, আপনার যেটা ভালো লাগে আপনি করতে পারেন। ঠিক আছে। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাইতে গেলে দেখা যায় অনেক সময় হোয়াইট কালার থাকলে, এই যে এই কালারটা থাকলে
টুলবার গুলো বোঝা যায় না, দ্যাটস আমি হচ্ছে ডার্ক কালার দিয়ে রাখছি, নাহলে অ্যাজ ইউজুয়াল আমি এটা দিয়ে রাখি, মিডিয়াম লাইট দিয়ে রাখি আর কি কালারটা। এই হচ্ছে ব্যাপার। এন্ড তারপর হচ্ছে ইউআই স্কেলিংটা আপনি চাইলে বড় করে দিতে পারেন, লার্জ করে দিতে পারেন, কিন্তু ইউআই স্কেলিংটা লার্জ করে জিনিসটা দেখতে লাগবে বিশ্রী। সো আমরা ইউআই স্কেলিং যা আছে তাই থাকুক, এন্ড হচ্ছে জাস্ট ওকে দিয়ে দিব। এখানে আর বিশেষ কিছু মডিফাইয়ের কোনো কাজ আমাদের নাই, ঠিক আছে? আমাদের বিশেষ কিছু মডিফাই করতে হবে না, আমাদের আর্টবোর্ডটা এখানেই সীমাবদ্ধ। এন্ড এখানের মধ্যে আমরা নতুন কি কি টুলবার আনলাম, প্রথমে আমরা আনলাম হচ্ছে গিয়ে কন্ট্রোল টি প্রেস করে টাইপ টুল, দেন আমরা আনলাম উইন্ডো থেকে অ্যালাইন টুল, অ্যালাইন প্যানেল, দেন হচ্ছে স্ট্রোক প্যানেল। স্ট্রোক প্যানেলটা আপনি এখানে পাবেন, যদি এখানে না পান সেই ক্ষেত্রে এখানে একটা অ্যারো সাইন আছে, অ্যারোতে ক্লিক করে নিচের দিকে গিয়ে পাবেন, কারণ উইন্ডোতেই সব টুলবার গুলো আছে, ঠিক আছে? এন্ড এইখানের মধ্যে হয়তো বা টাইপ টুলটা থাকতে পারে, এই যে টাইপ টুলটা এখানেও আছে। এখন টাইপ টুলটা না পাইলে আপনারা যেটা করবেন, এখান থেকে প্যারাগ্রাফ প্যানেলটা আনতে পারেন। দাঁড়ান, উইন্ডো থেকে টাইপটা ক্লিক করে দেই, কন্ট্রোল টি। আচ্ছা, এখানে উইন্ডো থেকে এখানের মধ্যে যদি না পান সেই ক্ষেত্রে প্যারাগ্রাফ প্যানেল যেটা আছে, প্যারাগ্রাফ প্যানেলটা আনতে পারেন। প্রপার্টিজ, প্যারাগ্রাফ, ওপেন টাইপ কি আছে? আচ্ছা, এটা এখানের মধ্যে ওইভাবে নাই, সো আপনি কন্ট্রোল টি দিয়ে শর্টকাট মেরেই আনতে পারেন, কোনো প্রবলেম হবে না, একই কথা। তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। এন্ড একটা জিনিস কাজ করবেন, সেটা হচ্ছে ভিউতে যাবেন, নিচের দিকে আসলে এই যে স্ন্যাপ টু পিক্সেল, এখানে দেখেন কিছু অপশন আছে, শো গাইড, স্ন্যাপ টু গাইড, স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু পয়েন্ট, স্ন্যাপ টু গ্রাফ, এই জিনিসগুলো অফ করে দিবেন। আপনাদের গাইড প্রয়োজন হয় এটা দিতে পারেন, এখানের মধ্যে আপনার গ্রাফ পেপারের মতন চলে আসবে, ডিজাইনের ক্ষেত্রে মোটামুটি হেল্পফুল হয়, কিন্তু এটা আমাদের অতটা দরকার নাই। সো আমরা ভিউ থেকে হাইড গাইড দিয়ে দিব, এন্ড আমরা হচ্ছে উইন্ডো থেকে যদি এখানের মধ্যে অপশনগুলো থাকে, সরি ভিউতে গিয়ে যদি এই অপশনগুলো থাকে, স্ন্যাপ টু গাইড, স্ন্যাপ টু পিক্সেল, স্ন্যাপ টু পয়েন্ট, এগুলা ডিসিলেক্ট করে দিব, এগুলো সিলেকশন রাখবেন না। কারণ এগুলো সিলেকশন রাখলে আপনি দেখবেন যে যখন কোনো শেপকে নিয়ে আপনি মুভমেন্ট করতেছেন, এটা যেমন দেখেন এটা একটু স্মুথলি মুভমেন্ট করতেছে, আর আমি যদি হচ্ছে ভিউ থেকে যদি স্ন্যাপ টু পয়েন্ট দিয়ে দেই, একটু আটকে আটকে আসবে। এখন আটকে আটকে আসবে, যেটা আরো ক্লিয়ারলি বুঝবেন, দেখেন দেখেন একটু ম্যাগনেটের মতন আগাইতেছে, এই যে আটকা যায়, আটকা যাইতেছে, একটু চুম্বকের মতন আটকা যেতেছে, কিন্তু আমি এই জিনিসটাই যদি উঠাইয়া দেই, কোনো আটকাবে না, কোথাও কোনো জায়গায় আটকাবে না। লাস্ট পয়েন্টে যোগ হয়ে গেলে সেটা আটকায়, এটা স্বাভাবিক বিষয়, নর্মাল ইস্যু, কিন্তু অন্য কোনো দিকে কিন্তু এই জিনিসটা আটকাবে না। সো এই জিনিসটা আপনারা অফ করে দিবেন। ক্লিয়ার হয়েছেন সবাই? আমি সবাইকে আনমিউট করে দিই, কারো কোনো কোশ্চেন থাকলে জাস্ট মাইকটা অন করে বলেন, তবে প্রয়োজন ছাড়া মাইকটা অন করে নেন, এন্ড সবাই একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করেন। ও, কি কারো কোনো ইয়ে নাই, কোশ্চেনই নাই? স্যার আবার একটু দেখালে ভালো হইতো, সাদা কালারটা আবার। এটা ইজি ভাই, ইডিটে যাবেন, প্রেফারেন্সে যাবেন, প্রেফারেন্স থেকে আপনি যে কোনো একটা প্ল্যাটফর্মে যেতে পারেন, অথবা এখান থেকে ইউজার ইন্টারফেস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন, এখান থেকে আপনি জাস্ট ক্যানভাস কালার হোয়াইট করে দিবেন। আর উপরের যে কালারটা আছে এটা একান্ত আপনার ব্যক্তিগত, এটা আপনি যেই কালার ইচ্ছা সেই কালার রাখতে পারেন, আমার এটাতে কোনো প্রবলেম নেই, তবে ক্যানভাস কালারটা মাস্ট বি হোয়াইট রাখবেন, কাজের জন্য সুবিধা, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে বিষয়। আচ্ছা, এখানের মধ্যে কিছু জিনিস বাকি আছে। ধরেন আপনি আর্টবোর্ডের ভিতরে দুইটা জিনিস রাখলেন, একটা জিনিস খেয়াল করেন, আমি জাস্ট এখানের মধ্যে কয়েকটা জিনিস রাখি, ঠিক আছে? এখানে কি কি আছে? এখানে তিনটা বক্স আছে, তাই না? এই তিনটা বক্স কই আছে? আমার আর্টবোর্ডের ভিতরে আছে একটা, আর বাইরে আছে কয়টা? দুইটা, অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে, তাই না? তাই তো। এখন আমি এটাকে সেভ করব অ্যাজ এ ইমেজ, আমি এটাকে সেভ করব। সো আমি ফাইল থেকে চলে যাব কোথায়? এক্সপোর্টে, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। এই জিনিসটা কি আপনাদের কাছে পুরাতন বা নতুন? এটা কি নতুন যে এক্সপোর্ট অ্যাজ থেকে আমরা ইমেজ সেভ করি? এটা কিন্তু আমাদের কাছে হ্যাঁ ভাই, নতুন না, এটা কিন্তু আমাদের কাছে পুরাতন পুরাতন জিনিস। সো পুরাতন ভাই। এখান থেকে আমরা হচ্ছে পিএনজি অথবা এখানে জেপিজি আমরা সিলেক্ট করতে পারি, এখানে অনেক অপশন আছে, কিন্তু আমাদের এতগুলো দরকার নাই। আমাদের এখানের মধ্যে শুধু দুইটা অপশন দরকার, একটা হচ্ছে পিএনজি আর একটা হচ্ছে জেপিজি, ঠিক আছে? যেই দুইটা আমাদের ক্লায়েন্টকে দেওয়া লাগে, যেটা না দিলেই না, ওইটাই আমাদের দরকার, এছাড়া আর কোনটা দরকার নেই। ওকে, সো যাই হোক, আমরা হচ্ছে পিএনজি বা জেপিজি এখান থেকে সিলেক্ট করতে পারি। এখন আমি পিএনজিটা সিলেক্ট করলাম,
পিএনজিটা সিলেক্ট করার পরে ধরেন এখানের মধ্যে একটা চেকবক্স দেখছেন, ইউজ আর্টবোর্ড, আমি এটা দিলাম না। এবার আমি এক্সপোর্টে যাই, দেখেন এখানের মধ্যে আপনি কি দেখতেছেন, আমার তিনটা বক্সই কি অ্যাভেলেবেল, তাই তো? তিনটা বক্স আপনি দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে এক্সাক্ট স্কোয়ার স্কোয়ার, তাই না? কিন্তু আমি ক্যান্সেল দিয়ে দিই, আমি আবারও ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ এ যাই। এক্সপোর্ট অ্যাজ এ যাওয়ার পর আমি এখান থেকে যদি ইউজ আর্টবোর্ড দিয়ে যদি এক্সপোর্ট দেই, দেখেন এখানের মধ্যে কি কিছু কাইটা গেছে না? উপরের বক্সটা কাইটা গেল, নিচের এই সাইডটা কাইটা গেল না? এটা কেন কাটলো? আমি যখন কোনো ইমেজ সেভ করব মাস্ট বি ইউজ আর্টবোর্ড দিয়ে সেভ করব, যাতে করে আমার আর্টবোর্ডের বাইরে যদি অতিরিক্ত কোনো জিনিস থাইকাও থাকে যেটা আমার প্রিভিউ পার্টে না আসে, প্রিভিউ ইমেজে যাতে ওই জিনিসটা না আসে, সেই জিনিসটা আমি এনশিওর করব। দ্যাটস ওয়াই আমি ইউজ আর্টবোর্ড দিয়ে সেভ করব। সেম জিনিসটা আপনারা জেপিজির সময়ও পাবেন। এখন আমি আবার বিষয়টা বুঝাই, আমি জাস্ট এটা সেভ করি পিএনজি ওকে দিয়ে, ফাইল থেকে এক্সপোর্টে যাই, এক্সপোর্ট অ্যাজ। এখন আমি হচ্ছে এই চেক বক্সটা দিব না, and এখানে আমি একটু রিনেম করে দিই, ফাইল টাইপটা পিএনজি থাকলো, জাস্ট এক্সপোর্ট দিলাম। ও, এক্সপোর্ট দেওয়ার সময় এখানে দেখেন রেজুলেশন আছে, যদি আপনার ডিজাইন ছোট হয়, লাইক বিজনেস কার্ড হয় 2.5 ইঞ্চ 3 ইঞ্চ, এই টাইপের ডিজাইন হয়, সেই ক্ষেত্রে আপনাকে 100% এটা হাই রেজুলেশন করে দিতে হবে। প্রিভিউ ইমেজটা হাই করলে কোনো সমস্যা নেই, আমরা আপস্কেল করতাম না, 100% 200% কাইন্ড অফ এটা এই কাজই করে। সো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই, এটা জাস্ট হাই করে দিয়ে জাস্ট সেভ করে দিবেন। আর যদি যেমন ওয়েব লার্জ সেকশন হয় বা ওয়েবের জন্য হয়, সেই ক্ষেত্রে আপনি 72 দিলেই না, সমস্যা নেই। ওকে, সো যাই হোক, আমি হচ্ছে 300 দিয়ে সেভ করি, জাস্ট ওকেতে ক্লিক করবো, আমাদের সেভ হইলো। এখন আমি সাইড বাই সাইড দুইটা ইমেজ নিয়ে আসি, এটা আমার একটা ইমেজ, ঠিক আছে, আর এটা আরেকটা, দুইটা ইমেজকে পাশাপাশি রাখি। দুইটা তো সেম সেম ইমেজই, তাই না? দুইটা কিন্তু সেম জায়গার সেম জিনিসের ইমেজ ইমেজ, কিন্তু এখানের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় দেখেন তো? পার্থক্যটা হচ্ছে গিয়ে, একটা হচ্ছে এক্সাক্ট তিনটা বক্স, একদম পূর্ণাঙ্গ তিনটা বক্স আছে, আরেকটাতে পূর্ণাঙ্গ তিনটা বক্স নাই। আমরা কিন্তু এইটাতে যেই বক্স দিছিলাম, দাঁড়ান এক সেকেন্ড, আচ্ছা, আমরা এইখানে যে বক্স দিছিলাম এটাতে সেম বক্সই দিছিলাম, কিন্তু ইউজ আর্টবোর্ড দেওয়া আর না দেওয়ার কারণে আমাদের আর্টবোর্ডের বাইরের পার্টগুলো কি ডিলেট হয়ে গেছে, আর এটাতে আমরা ইউজ আর্টবোর্ড চেক মার্ক দেই নাই, দ্যাটস ওয়াই এগুলো রয়ে গেছে। বুঝতে পারছেন সবাই? ভাইয়া, হ্যাঁ একটা আপু, কোশ্চেন। জি। ভাইয়া, আমরা যখন আর কি কাজটা করছি তখন তো ভাইয়া ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ছিল, সেভ করার পরে ব্ল্যাক কিভাবে হলো? এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, ওই যে আমি পিএনজি সেভ করছি। এখন এই আচ্ছা, জিনিসটাই আমি যদি জেপিজি সেভ করি, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ দিয়ে যদি, সরি, এক্সপোর্ট অ্যাজ দিয়ে আমি যদি জেপিজি ফরম্যাটে সেভ করি, জেপিইজি, দেন হচ্ছে আমরা যদি জাস্ট এক্সপোর্ট দেই, এখান থেকে আমরা সেম ওই যে আগে কোয়ালিটি বাড়াইতাম না ফটোশপে, এরকম কোয়ালিটি বাড়ায় দিলাম, রেজুলেশন যা আছে তা থাকুক, জাস্ট হচ্ছে আমরা ওকে দিয়ে দিলাম, আমার একটা সেভ হইলো। আমরা ফাইল থেকে আবার এক্সপোর্টে যাই, এক্সপোর্ট অ্যাজ এ যাই, ইউজ আর্টবোর্ড দেই, সরি ইউজ আর্টবোর্ডটা দিব না, একবার ইউজ আর্টবোর্ড অলরেডি দিছি, দেন আমরা এক্সপোর্ট দেই, দেন ওকে। এইবার আমি যদি জেপিজি ওপেন করি, দেখেন এই যে আমার আর্টবোর্ডটা কি হোয়াইট কালার চলে আসছে। পিএনজি তো ট্রান্সপারেন্ট, আর আমাদের ব্যাকগ্রাউন্ডে কিছু ছিল না, দ্যাটস ওয়াই পিএনজিটা ওয়াটার কালারের মতন চলে আসছে আর কি, যেমন এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট। আর জেপিজিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ধরে ফেলে, ব্যাকগ্রাউন্ড যেটাই থাকবে সেটাই। সো আমাদের আর্টবোর্ডের কালার হোয়াইট ছিল, জেপিজি হচ্ছে আর্টবোর্ডের কালার হোয়াইট ধরে ফেলছে, এন্ড ওইটাই সেভ হয়েছে। এন্ড দুইটার মধ্যে পার্থক্যটা আবার অ্যাগেইনস্ট সিমিলার, দেখেন এটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের, আর এটা হচ্ছে আমাদের আর্টবোর্ড ছাড়া। বুঝতে পারছেন? আর্টবোর্ড ছাড়া দেখেন এখানে আমাদের আর্টবোর্ড ছিল, দ্যাটস ওয়াই এখানে এত বড় একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে। কিন্তু এইখানে আমাদের আর্টবোর্ড সিলেক্ট না করার কারণে এখানে কোনো গ্যাপ ক্রিয়েট হয় না, আমাদের ডিজাইনগুলো শেষ পয়েন্ট পর্যন্ত ইলাস্ট্রেটর কি করছে, সিলেক্ট করে ধরে ফেলছে। এতটুকু কি ক্লিয়ারলি বুঝতে পারছেন আপনারা সবাই? জি ভাইয়া। ওকে, আচ্ছা, এই গেল সেভের ব্যাপার। এটা হচ্ছে আমরা কি প্রিভিউ ইমেজ সেভ করা দেখলাম। এইবার আমরা দেখব হচ্ছে গিয়ে যদি আমরা ক্লায়েন্টকে কোনো ফাইল ডেলিভারি করি, আমরা কি কি ফাইল ডেলিভারি করব। আমরা ফাইল থেকে চলে যাব সেভ অ্যাজ এ, ঠিক আছে, সেভ অ্যাজ এ যাব। প্রথম যেটা দেখতে পাচ্ছেন অ্যাডোব ইলাস্ট্রেটর এআই, এটা বলতে বাকি রাখতেছে না, এটা একটা সোর্স ফাইল ফরম্যাট, এন্ড এটার আইকনটা হবে এরকম, ঠিক আছে। সো এআই ফরম্যাটটা সেভ করবো আমরা সোর্স ফাইল হিসেবে।
এটা আমাদের কাজের ক্ষেত্রে হোক বা যে কোনো কাজের যে কোনো সেভ করে রাখার জন্য আমরা এআই ফরম্যাটটা অথবা ইপিএস ফরম্যাটটা ইউজ করতে পারি। ইপিএস ফরম্যাট কোনটা? ঠিক নিচে দেখবেন ইলাস্ট্রেটর ইপিএস, দুইটাই সোর্স ফাইল, কিন্তু ইপিএসটা হচ্ছে মাল্টিপল প্ল্যাটফর্মে ওপেন করা যায়, এআইটা মাল্টিপল প্ল্যাটফর্মে ওপেন করা যায় না। এআইটা করা যায়, এআইটা করা যায় না, কিন্তু ইপিএসটা করা যায়। সো আমরা এখান থেকে তিনটা ফরম্যাটে সেভ করতে পারি ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করার জন্য। একটা হচ্ছে অ্যাডোব ইলাস্ট্রেটর এআই, যেটা একটা হচ্ছে অ্যাডোব পিডিএফ, এটা হচ্ছে রেডি টু প্রিন্ট বা রেডি টু ইউজ ফরম্যাট। আর আরেকটা হচ্ছে ইলাস্ট্রেটর ইপিএস, এটাও এডিটেবল ফরম্যাট, বাট এটা সব প্ল্যাটফর্মে ওপেন করা পসিবল। ঠিক আছে, সাপোজ আমি যদি ইপিএস দিয়ে ওপেন করি, ইপিএস দিয়ে জাস্ট সেভ করি, আচ্ছা ইপিএস দিলে ইউজার বোর্ড দিবেন, পিডিএফ দিলেও ইউজার বোর্ড অটোমেটিক চেকবক্স থাকে, ইলাস্ট্রেটরে ইউজার বোর্ড হবে না, কারণ ইলাস্ট্রেটর তো অলরেডি নিজেরই সোর্স ফাইল। এখন আমার ঘরে ঢুকতে কি আমার অনুমতি লাগবে? বিষয়টা এরকম আর কি, ইলাস্ট্রেটরের কোনো অনুমতির দরকার নেই। ইলাস্ট্রেটর সে তার আর্টবোর্ডের মধ্যে থাকা সবকিছু নিয়ে কাজ করতে পারে, এআই ফরম্যাটটা, দ্যাটস ওয়াই এখানে ইউজার বোর্ডের কোনো অপশনই নেই। তবে ইপিএস এর মধ্যে ইউজার বোর্ড অপশনটা আছে। আমরা ইউজার বোর্ড দিলাম না, আমরা জাস্ট সেভ করে নিলাম। সেভ করে আমরা জাস্ট দেখাই, এই যে ইপিএসটা সেভ হলে আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ দিয়ে চুজ অ্যানাদার অ্যাপ, আমরা চাইলে ফটোশপ দিয়ে ইপিএসটাকে ওপেন করতে পারি। ফটোশপ দিয়ে ইপিএসটা ওপেন হবে, একটু ওপেন হোক, আমরা একটু ওয়েট করি, একটা মিনিট। ওকে, রাস্টারাইজ ফরম্যাট, এই যে দেখেন আমাদের ইপিএস ছিল 8 জিবি ফরম্যাট ভেক্টর ফরম্যাটে, সে কি করছে সেটা ইয়া ফরম্যাটে কনভার্ট করে ফেলবে, রাস্টারাইজ ফরম্যাটে কনভার্ট করে ফেলছে। রাস্টারাইজ ফরম্যাটে কনভার্ট করার কারণে দেখেন আমাদের এটা জাস্ট একটা ইমেজ আকারে ওপেন হয়েছে। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা একটা ভালো দিক আছে, যদি ক্লায়েন্ট যদি ওপেন করে ফটোশপে, তো আমাদের ইমেজটা অ্যাজ ইট ইজ থাকবে, নষ্ট হওয়ার কোনো সুযোগ নাই। বুঝতে পারছেন? এই হচ্ছে গিয়ে সুবিধা। তবে ক্লায়েন্ট অ্যাজ ইউজুয়াল ফটোশপে ওপেন করে না, ইলাস্ট্রেটরেই করে। এই তো 43 মিনিট টোটালি আমাদের শেষ। এখন আর কি কোশ্চেন আছে কার, জিজ্ঞেস করেন। আচ্ছা একটা সত্যি কথা বলেন তো, গ্রাফিক ডিজাইন শিখতেছেন, গ্রাফিক ডিজাইনের ক্লাস করতেছেন, প্র্যাকটিস করতেছেন, কতটুক হচ্ছে রিসার্চ করেন বিভিন্ন প্ল্যাটফর্ম, লাইক লিঙ্কডইন হইতে পারে, ইউটিউব হইতে পারে, ফেসবুক হইতে পারে, ইনস্টাগ্রাম হইতে পারে, অনেক ভিডিও আসে আমাদের সামনে ফটোশপ রিলেটেড, ইলাস্ট্রেটর রিলেটেড, এই জিনিসগুলো দেখে কারা কারা রিসার্চ করেন একটু বলেন তো শুনি। ভাইয়া ওই যে পিক্সি ইমপারফেক্ট নামের একটা চ্যানেল আছে ইউটিউবে, ওইটা দেখতাম, কিন্তু সমস্যা হলো যে ও প্রো ভার্সন ইউজ করে, তো মানে পেইডটা, ওইটার অনেকগুলো অপশন আছে যে ওই যে ক্র্যাক ভার্সনে পাওয়া যায় না, ও যেগুলো ইউজ করে অনেক অ্যাডভান্স টুল। ও ও প্লাগ ইন ইউজ করে প্রচুর, পিক্সেল পারফেক্টের। হ্যাঁ হ্যাঁ। এরা ভাই পাকিস্তানিরা হচ্ছে অনেক বড় লোক, ওদের হচ্ছে অ্যাকচুয়ালি অনেক পুরাতন তো, পিক্সেল পারফেক্ট, জিএফএক্স মেন্টর, দেন হচ্ছে ডিজাইন একাডেমি, এরা হচ্ছে অনেক এলিট ডিজাইনার। তো এদের হচ্ছে অ্যাকচুয়ালি পেইড ভার্সন থাকাটা স্বাভাবিক। তো ওদের একটা ম্যাচ করবেন, আপনি নর্মাল গুলো দেখবেন যারা হচ্ছে একটু আমাদের মতন গরিব আছে ভাই, আমরা পেইড ভার্সন ইউজ করতে না ফ্রি ইউজ করি, ওইগুলা দেখবেন। এন্ড কিছু প্লাগ ইন আছে, এটা হয়তোবা কোনো কোনো জায়গায় পাইতে পারেন, ওগুলো ইউজ করলে হয়তোবা কিছুটা ম্যাচ সিমিলারিটিস থাকতে পারে, কিন্তু অতটাও আসবে না যতটা আমরা এক্সপেক্ট করি আর কি। বুঝতে পারছেন? এই আর কি। সো বাকিরা মাত্র একজন, বাকিদের কি অবস্থা, প্র্যাকটিসের কি করেন? হ্যাঁ ভাইয়া, আমিও মোটামুটি একটু দেখি। দেখেন, ভালো কথা, কতটুকু অ্যাডভান্স হয়েছেন? ফটোশপ তো শেষ। জি ভাইয়া, ফটোশপে মোটামুটি পারি। মোটামুটি পারেন। নেক্সট যে ভাইয়া দিলাম না, ওই যে আপনার হেডফোনের একটা দিয়ে দেওয়া হয়েছে না, ওগুলো তো ওখান থেকে হুম, দেখেই করছি। আচ্ছা, যাক ভালো, প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের দরকার আছে। এখানের মধ্যে একটা জিনিস আমাকে একটু বলেন, জানি না জিজ্ঞেস করছিলাম কিনা, আপনাদের মধ্যে কারা কারা আছেন যে আপনাদের এক্সপেকটেশন হচ্ছে কোর্সটা কমপ্লিট হবে আর আমার আর্ন শুরু হয়ে যাবে, এরকম এক্সপেকটেশন কার কার আছে, বা এরকম চিন্তা ভাবনা, টাকা কামানোর জন্যই মূলত এটাতে ভর্তিছেন, কে কে একটু হ্যান্ড রেজ করেন জাস্ট। ওমা, বলার আগে একজন মেসেজ দিয়ে দিচ্ছে, এটা কোনো কথা হইলো? কথাটাও শেষ করতে দিল না। আমার হেডফোন ওয়েব ক্যামেরা নাই স্যার। হেডফোন লাগে না, হেডফোন একটা হইলেই হয় ভাই, পিসির মধ্যে কানেক্ট করে চালাইতে থাকবেন। আমি নিজেই তো হচ্ছে আমার হেডফোনের বয়স মানে 4 বছর উপরে হয়ে গেছে ভাই, চেঞ্জ করি না, টাকা আসলেও ভালো লাগে না চেঞ্জ করি, আমার কাছে কেন যেন আননেসেসারি খরচ বলে মনে হয়। আচ্ছা,
এইখানের মধ্যে যদি আপনি টাকা কামানোকে ফোকাস করে যদি আপনি ফ্রিল্যান্সিং শিখতে আসেন বা গ্রাফিক ডিজাইন শিখতে আসেন, তাহলে আমি বলবো আপনি স্টিল না একটা ভুল প্ল্যাটফর্মে আছেন। কারণ এইখানের মধ্যে অ্যাকচুয়ালি এটা, এই সেক্টরটা এরকম এখন বর্তমানে আপনার অনেক ধৈর্য লাগবে, অনেক স্ট্রাগল করা লাগবে, তারপরে আপনি হয়তো মার্কেটের মধ্যে একটা নিজের একটা পজিশন ক্রিয়েট করতে পারবেন। কিন্তু আমাদের এখানের মধ্যে আফসোসের ব্যাপার হচ্ছে এখন অনেকেই হচ্ছে এমন ভাবে সবাইকে ম্যানুপুলেট করে যে আপনি কোর্স করেন, আপনি হাজার হাজার ডলার ইনকাম করবেন। ভাই, আমি মনে হয় $1,000 কাজ একসাথে এখন পর্যন্ত পাই নাই। পাইছিলাম, রিজেক্ট করছি। অনেকগুলা কাজই পাইছিলাম, রিজেক্ট করছি, কারণ ওইটা আমার এথিক্সের বাইরে, ওটা আমি করি নাই। যেমন একটা কাজ ছিল $5,500, করি নাই, ডিরেক্ট না, করব না, এটা অনেক আগে যদিও। একটা ছিল $1,200 সামথিং, ওইটা করি নাই, ওইটা আমার নিজস্ব ক্লায়েন্টেরই ছিল, ওটা করি নাই। আমি বলছি এটা অন্য কাউকে দিয়ে করায় নিতে। কারণ অ্যাকচুয়ালি মদের দেন হচ্ছে ইলিগাল জিনিসগুলো বা আমাদের ইসলামে যেটা মানে না ওই জিনিসটা আমি একটু দূরে থাকি আর কি। তো ওই কাজটা করি নাই, দুইটা কাজ করি নাই। এছাড়া বাকিগুলো হচ্ছে মোটামুটি 500 600 এর মধ্যে অনেকগুলো কাজ প্রজেক্ট করা হয়েছে কম বেশি। তো হাজার হাজার ডলার ইনকাম করাটা ভাই অ্যাকচুয়ালি অনেক সাধনার ব্যাপার, অনেক কঠিন ব্যাপার। এন্ড এটা আপনি করতে পারবেন না সেটাও বলতেছি না, করতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে আপনার ওই পরিমাণ ডেডিকেশন থাকা লাগবে এন্ড আপনার এটা নিয়ে পড়ে থাকতে হবে। আপনি আজকে মনে করেন আজকে একটু এটা করলাম, কালকে ওইটা করলাম, এই কাজটা করলে হবে না, ফ্রিল্যান্সিং থেকে হবে না। এখন কি করলে হবে, কিভাবে করলে হবে, সেটা আপনাদেরকে একটা ছোট্ট একটা আইডিয়া দিয়ে দিই। আপনাদের হাতে অনেকগুলো অপশন আছে কাজ করার, আপনি যে কোনোভাবে কাজ করতে পারেন। আপনি মূলত হচ্ছে স্টক মার্কেট প্লেস অ্যান্ড ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে ফোকাস দিবেন। এখন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ফোকাস দিতে গেলে আপনাদের কপালটা খারাপ, এতটাই খারাপ, এমন এক টাইমে এসে কোর্স করতেছেন যেই টাইমের মধ্যে 99.99% মার্কেট প্লেস পেইড হয়ে গেছে। freelancer.com একটা কন্টেস্টে 3টার বেশি এন্ট্রি দেওয়া যায় না যদি আপনি পেইড না হন বা প্রিমিয়াম ভার্সনে না থাকেন। আপওয়ার্ক তো দিছে বন্ধ করে, আপওয়ার্কের মধ্যে আগে ফ্রিতে কাজ করা যেত, কিছু কানেকশন টানেকশন দিত, এখন দেয় না। ফাইবার আছে, এখনো টিকা আছে মার্কেটে ফ্রির জন্য, কিন্তু ফাইবারের মধ্যে কাজ পাওয়া আর ওগুলো মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়া নতুনদের জন্য সেম কথা। তৃতীয় বিশ্বযুদ্ধ, থার্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হবে, শেষও হয়ে যাবে, কিন্তু ফাইবারের থেকে অনেক সময় নতুনরা কাজই পায় না, অনেক ট্রিক অনেক বিষয় থাকে, তারপরে গিয়ে কাজ পায়। সো এখন আমরা করবোটা কি? এটার ওয়েটা আপনাদেরকে বলে দিব, এটা সাসপেন্সই থাক, সমস্যা নাই। কাজ পাবেন না কেন, পাইতেই হবে, এরকম একটা মনোভাব নিয়ে করতে হবে কাজ। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখনই কাজ করতে বসবেন, আপনি যদি চিন্তা করেন যে আমার এখান থেকে টাকা ইনকাম করতে হবে, আমি একটা কাজ করলাম, $100 একটা প্রজেক্ট আপনি কন্টেস্ট এন্ট্রি দিলেন, আপনি চিন্তা করতেছেন যে এটা উইন করতেই হবে, এনি হাও আমি এটা উইন করবই, করেই ছাড়বো, রিজেক্ট দিলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে, এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, আপনার রিজেক্ট আসতে পারে, উইন আসতে পারে, টাকার আশা করে আপনি কাজ করতে পারবেন না। আপনার রিল্যাক্সে কাজ করতে হবে, অ্যান্ড টাকা আসুক বা না আসুক কাজ করতে হবে প্রতিদিন একটা ফিক্সড টাইম। লাইক আপনি যদি কোনো একটা কোম্পানিতে ইন্টার্নশিপ করেন, বিষয়টা কেমন হবে? আপনাকে প্রথম কি বেতন দিবে? জীবনও না, আপনাকে সর্বোচ্চ গেলে গাড়ি ভাড়া দিতে পারে, গাড়ি ভাড়া আপনাকেও দিবে, freelancer.com আপনাকেও হচ্ছে অনারিয়াম টাইপ কিছু দিবে, যখন হচ্ছে কোনো কন্টেস্ট এন্ট্রি দিবেন, ক্লায়েন্ট আর কোনোদিন ব্যাক করবে না, তখন হচ্ছে ওইখান থেকে কিছু একটা পার্সেন্টেজ আপনি পেয়ে যাবেন। আচ্ছা, পিপল পার আওয়ার ফ্রি, কিন্তু পিপল পার আওয়ারে অ্যাকাউন্ট খোলাটা এখন বর্তমানে বাংলাদেশ থেকে একটু ট্রিকি। আপনি ডিরেক্ট যদি বাংলাদেশ বলে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, একটু ঘুরায় পেঁচে অ্যাকাউন্ট খোলা লাগবে। আর অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেলে বুঝতেছেন, যেহেতু অফিসিয়ালি অ্যাকাউন্ট দিচ্ছে না, তার মানে হচ্ছে অ্যাকাউন্ট কোনো কারণে সাসপেন্ড হলে এটা সাপোর্টে কথা বলেও কোনো ফায়দা হবে না, তাই না? সিম্পল লজিক। আর পিপল পার আওয়ারে কাজ পাওয়াটা এখন আগের মতো না, অ্যাকচুয়ালি অনেক প্যারাদায়ক হয়ে গেছে। মোটামুটি সবই মার্কেট প্লেস এখন ঝামেলা যুক্ত হয়ে গেছে। আপনারা নর্মালি স্টক মার্কেট প্লেস অ্যান্ড হচ্ছে ইয়াতে ট্রাই করবেন, উম, যেমন কি বলে এটারে, freelancer.com, ফাইবার, স্টক মার্কেট প্লেস, এগুলাতে ট্রাই করবেন। এখন freelancer.comটাতে ট্রাই করার মেইন কারণ হচ্ছে কি, freelancer.com হচ্ছে আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড। আমরা ওইখানের মধ্যে খেলার আগে খেলার মাঠে আমরা প্র্যাকটিস করি না, আমরা হচ্ছে এটার মধ্যে আমরা প্র্যাকটিস করবো। freelancer.com হচ্ছে আমাদের প্র্যাকটিস গ্রাউন্ড। ওটার মধ্যে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার ডিজাইন ক্যাপাসিটি তত বেশি ভালো হবে। আপনাদের গ্রুপের মধ্যে আমি আমার রিসেন্ট প্রজেক্টের ছবিগুলো দিই, ঠিক আছে?
ভাই আমার ফেভারিট মার্কেট প্লেস freelancer.com ভাই, অস্থির একটা মার্কেট প্লেস। কারো বলা লাগে না কাজের জন্য, ধুমায়া কন্টেস্ট আসতেছে, ধুমায়া এন্ট্রি মারি, যখন ক্লায়েন্টের পছন্দ হয়ে যায় ক্লায়েন্ট অটোমেটিক মনে করেন উইন দেয়, অ্যান্ড পরবর্তীতে বড় বড় প্রজেক্টও পাইছি ক্লায়েন্টের থেকে। সো freelancer.com ভাই বেস্ট। কিন্তু অন্যদের কাছে যান, freelancer.com আপনারা বলবে হচ্ছে গিয়ে কি, বা এটা একটা স্ক্যাম মার্কেট প্লেস, ফালতু জিনিস, এটাতে কোনো ইনকাম হয় না, এই না সেই না, অনেক কথাবার্তা। কিন্তু অ্যাকচুয়ালি আমার সাথে এরকমটা ঘটে নাই, আমি অনেক হ্যাপি এটা এই মার্কেট প্লেসটা নিয়ে। অ্যান্ড আমার হচ্ছে এটা হচ্ছে কুয়ার মতন, আমার টাকা দরকার পড়বে আমি এটার মধ্যে হাত ঢুকাই আর টাকা বের করি, এরকম আর কি বিষয়টা কাইন্ড অফ, বুঝতে পারছেন? ফ্রিল্যান্সার.কম প্ল্যাটফর্মটা আমার কাছে খুবই জোস লাগে, খুবই ভালো লাগে, কাজ করে শান্তি। তবে বর্তমানে যে পেইড করে ফেলছে, এই অশান্তি অ্যাড করে দিল, এই জিনিসটা তো ভালো লাগলো না, অপ্রস্তুত হয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা, আপনাদের গ্রুপের মধ্যে আমি টোটালে 14টা ছবি দিছি, খেয়াল করেন আপনাদের ইয়াতে। এটা হচ্ছে আমার রিসেন্ট $100 প্রজেক্ট ফাইবারে। এখানে কিছু ছবি একটু ওলট পালট গেছে, আমি একটু ওপেন করে দেখাই। আমি জানি না আপনাদেরকে দেখাইছিলাম, মনে হয় না। আমার এটা ডেলিভারি সিজনই কবে, আচ্ছা যাই হোক, 7 দিনের প্রজেক্ট। দেখাইছিলেন তো ভাই লাস্ট ক্লাসে, আচ্ছা, ওই যে লাস্ট ক্লাসে গার্লফ্রেন্ডকে খুশি দেখাইছিলাম। করার জন্য। আচ্ছা, কালার থিমগুলো কি আপনারা বুঝতে পারছিলেন এই জিনিসগুলোর? প্রত্যেকটার কালার থিম, যে এখানে টেক্সটের সাথে ম্যাচ করে যে প্রত্যেকটা কালার থিম, আমি ছবিগুলো এখন যদি আপনাদেরকে দিয়ে দিছি, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন, দেখবেন, যেহেতু রিয়েল প্রজেক্ট, ক্লায়েন্ট কিরকম পছন্দ করতে পারে এই জিনিসগুলো একটু নোট রাখবেন। লাইক থিম ফলো করে করে কাজগুলো করা হয়েছে, এই জিনিসগুলো মাথায় রাখবেন। এখন আপনারা যদি বলেন আমি এগুলোর হচ্ছে এআই ফাইলটা, সরি ইপিএস ফাইলটা আপনারা দিতে পারি, বা পিডিএফ ফাইলগুলো দিয়ে দিতে পারি, যদি আপনারা চান পিডিএফ ফাইলটা দিতে পারি তাহলে আপনাদের বুঝতে ইজি হবে, আমি পিডিএফ গুলো দিয়ে দিই। এটা দিলে ফেসবুক গ্রুপে দিয়েন। দেন ভাইয়া ভাই, ফেসবুক গ্রুপে এগুলো পোস্ট করা যাবে না, আমার হচ্ছে দিলে হোয়াটসঅ্যাপে দিতে হবে। হোয়াটসঅ্যাপে দেন ভাই। প্রবলেম, আমি তো হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারতেছি না, কেমনে দিতে পারবো? হোয়াটসঅ্যাপ পিসিতে সফটওয়্যার ভার্সন নামে নেবেন, দেন হচ্ছে ইউজ করবেন, পিসি ভার্সন সফটওয়্যার আছে হোয়াটসঅ্যাপের, ও ওটার নামে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পিসি হবে। আছে নাকি? হ্যাঁ হোয়াটসঅ্যাপ পিসি আছে, আমি তো পিসি দিয়ে ইউজ করতেছি ভাই, এই যে হোয়াটসঅ্যাপ পিসিতে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, না হলে এন্ড অন্য যদি, একটু সংগ্রহ করে নেমনি, ও ডাউনলোড দিলে দিয়া আমি হ্যাঁ হ্যাঁ, হয়তো নিয়ে। এটা সমস্যা, এটা গ্রুপের মধ্যে অন্য কারো যদি মেসেজ দেন যে স্যারের প্রজেক্টগুলো হচ্ছে দেখতে চাইতেছি, বা স্যারের প্রজেক্ট আবার একটু কেউ পালে দেন, কারো না কারো কাছে অ্যাটলিস্ট এটা সেফ থাকবে। আর কারো কাছে থাকুক বা না থাকুক, শুভ ভাইয়ের কাছে এটা সেফ থাকবে, এটা আমি 100% শিওর। বাবার সাথে তো লোকেশন নিয়ে আমার হচ্ছে না, তো লোকেশন লোকেশনের দরকার কি এখন এই জামানায় এসে, কি অ্যাকচুয়ালি লোকেশনের দরকার পড়ে? আমি আপনার না। সবকিছু অনলাইন ট্রান্সফার হয়ে যায়, আপনি ভাইয়া, লোকেশন দিয়ে কি করবেন? জি আপু। যে ইলাস্ট্রেটরে আমরা যখন ফাইলটা ওপেন করি, এখানে হচ্ছে ওই যে টপ বটম, ওইখানে আপনি ওই যে 0.125 হ্যাঁ, দিয়েছিলেন, মানে আমরা ফটোশপে যখন করতাম তখন সোশ্যাল মিডিয়া পোস্ট বা এগুলোর জন্য তো আমরা কোনো এরকম কোনো কিছু সিলেক্ট করি নাই। তো আমরা ভিতর থেকে দিতাম, মনে করে দেখেন আমরা বিজনেস কার্ডের সময় ব্লিড এরিয়া অ্যাড করতাম না হ্যাঁ, জি ভাই, ক্যানভাস ওটা সাইজে ভিতর গিয়ে, থেকে। ওই কাজটাই এখানে অটোমেটিক করা যায়। আচ্ছা আর এখানের ওখানে মধ্যে বিষয়টা হচ্ছে কি, এটা আপনাদের সব ডিজাইনের ক্ষেত্রে লাগে না, শুধু প্রিন্টেড ডিজাইনের ক্ষেত্রে লাগে, আচ্ছা। এই আর কি আপু। আর কি কোশ্চেন ছিল মৌ আপু, আর কি কোশ্চেন ছিল? না ভাই, আমার এটাই কোশ্চেন ছিল যে এখানে কি সবসময় আমরা কোনো মানে টপ বটম সিলেক্ট করেই কাজে ঢুকবো, নাকি যখন না 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 আমাদের না, business কিছুই card বা সিলেক্ট কোনো করবেন না, কিছু যদি প্রিন্ট রিলেটেড হয় সেই ক্ষেত্রে ঢুকবেন, না হলে না। আচ্ছা, এটা ঠিক বলে আছে। দিব, সমস্যা নেই, এটা জাস্ট আপনাদেরকে আর্টবোর্ডে এই যে ইন্টারফেসটা বোঝানোর জন্য মূলত সবগুলো পয়েন্ট ধরে ধরে বলে দেওয়া, যে এটা এখানে এই বিষয়গুলো এইভাবে এইভাবে করতে হয় আর কি, এই যা, আর আচ্ছা, কিছুই না। ঠিক আছে ভাইয়া, এটাই কোশ্চেন ছিল আমার। ওকে আপু। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন? ভাইয়া আপনি কি ক্লায়েন্টের সাথে ওয়ার্ক করার সময় প্রত্যেকটা ইপিএস ইলাস্ট্রেটর আর পিডিএফ ফাইল রাইখা নেন? আগে সেভ করি, তারপর ক্লায়েন্টকে ছবি পাঠাই, যে ক্লায়েন্ট যদি অ্যাপ্রুভ দেয় তাহলে ওইটা মেইন ফোল্ডারে রেখে দেই। কারণ ক্লায়েন্ট যদি কোনো কারেকশন দেয় ওইটা আমি মেইন ফোল্ডারে রাখলে ডেলিভারি দেওয়ার সময় প্রবলেম হতে পারে। আমার 2টা ফোল্ডার থাকে অ্যাজ ইউজুয়াল, ফাইবার নামে একটা ফোল্ডার, হয়তো বা দেখতেই পাইতেছেন এখানের মধ্যে আমি যখন ওপেন করতেছি, ফাইবার নামে একটা ফোল্ডার, যেহেতু এটা আমার প্রজেক্ট, অ্যান্ড আমার পিসিতে ফাইবার লিখে সার্চ দিলে অসংখ্য ফাইবার নামে প্রজেক্ট ফোল্ডার আছে, অসংখ্য। সো ওই ফাইবার ফোল্ডারটার মধ্যে হচ্ছে ফাইনাল ডেলিভারিটা আমি রাখি, আর আমি ড্রাফট করি অন্য অন্য ফোল্ডারে, যাতে করে হচ্ছে ক্লায়েন্ট যখন আমাকে ফাইনাল বলে দেয় যে না এটা ঠিক আছে, ওকে ফাইন,
তখন আমি যেটা করি, আমি এই ফাইবার ফোল্ডারের মধ্যে সেভ করে রেখে দিই, অ্যান্ড এই ফাইবার ফোল্ডার থেকে ক্লায়েন্টকে সব ফাইল দিয়ে দিই। ক্লায়েন্টও খুশি, আমিও খুশি, আমার ঝামেলাও কম হয়ে যায়, এই আর কি। হ্যাঁ, বুঝতে পারছেন? জি ভাই, ইলাস্ট্রেটর ওপেন করলে মানে বাই ডিফল্ট যে লেয়ার ইয়াটা থাকে না কেন, লেয়ার উইন্ডোটা? লেয়ার উইন্ডো ইলাস্ট্রেটর থাকে না তো, ইলাস্ট্রেটর তো লেয়ার নিয়ে কাজ করে না। কারণ হচ্ছে আপনার ইলাস্ট্রেটরে আপনি যে কোনো কিছু বানাবেন, যে কোনো কিছু আঁকবেন, আপনি আঁকতে থাকেন। যেহেতু রাস্টার ওরিয়েন্টেড না, পিক্সেল ওরিয়েন্টেড গ্রাফিক্স না, এটা এটা ভেক্টর গ্রাফিক্স, অ্যান্ড এটা আপনি যত জুমই করেন আপনি এটার মধ্যে কোনো পিক্সেল দেখতে পাবেন না। সো যেহেতু পিক্সেল দেখতে পাবেন না, এটার মধ্যে কোনো ধরনের লেয়ারের প্রয়োজন হয় না, অ্যান্ড আপনি মুভ করার সময় যে কোনোটা মুভ করতে পারবেন, একটা একটার সাথে অ্যাটাচ হবে না, কোনোদিনও অ্যাটাচ হবে না। হ্যাঁ হবে, আপনি যদি গ্রুপ করেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন, তখন এই সবগুলো একসাথে অ্যাড হয়ে গেছে। আবার শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করে দেন, তাহলে হচ্ছে কি ইয়ে হয়ে গেছে। আপনি এটা চাইলে সবগুলো একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করেও করতে পারেন, এই যে গ্রুপ একসাথে গ্রুপ হয়ে গেল, এবার রাইট ক্লিক করেন আনগ্রুপ, ইজি। তখন হচ্ছে মূলত এই ইয়াটা কাজ করে, কিন্তু আদারওয়াইজ এমনিতে আপনার লেয়ার প্যানেল কোনো কাজ নেই ইলাস্ট্রেটরের। আমি ভাই বুঝতে পারছেন? একবার মান্ডেলা ডিজাইন একটা ভিডিও দেখছিলাম ভাই, মান্ডেলা ওটার মধ্যে লেয়ারের কাজ দেখছিলাম। হ্যাঁ ওটার মধ্যে লেয়ার আছে ভাই, এটা লেয়ার লাগে। এন্ড সবচাইতে প্যারাদায়ক একটা কাজ এন্ড বিরক্তিকর একটা কাজ হচ্ছে মান্ডালা ডিজাইন। কিন্তু ভাই এই যে লেয়ারটা ঠিক মতো সেট করলে তো খালি একটা শেপ দিলে বাকিগুলো অটোমেটিক ফিল হয়ে যায়, না এরপরে রে একটা। ভাই, ফাইনাল ডিজাইনের সময় গিয়ে ঝামেলা করে, আচ্ছা, ফাইনাল ডিজাইনের সময় গিয়ে এই জিনিসটা ক্যাচাল করে ফেলে। এই মান্ডেলা ডিজাইনটা কি কাজে লাগে ভাই? আপনার পাঞ্জাবির ডিজাইন, পাঞ্জাবি থ্রি পিস শাড়ি, কাঁথা, তারপর হচ্ছে কোনো ধরনের ইসলামিক পোস্ট বা কোনো ধরনের সেলিব্রেশন, অনেক কিছুতেই লাগে। তারপর মসজিদের বাইরের যে ডিজাইনগুলো থাকে, কিছু কিছু ক্ষেত্রে ইয়াতে চার্চের বাইরেও ডিজাইন থাকে, মান্ডালা ডিজাইন। আগে ভাই এটা করতে খুব ভালো লাগতো, একটা একটা ক্লিক দিলে সব অটোমেটিক হয়ে যেত, একটা ডিজাইন করলে বাকি 12টা অটোমেটিক হয়ে যেত। কেন এখন ভালো লাগে না? এখন তো ভাই মানে করি না এটা। আচ্ছা, ইলাস্ট্রেটর কাজ করে শান্তি প্লাস মজা, জি কিন্তু ভাই, শান্তি ইলাস্ট্রেটরের অনেক। কেসটা হচ্ছে কি, ইলাস্ট্রেটরের মধ্যে বাংলাদেশের লোকাল ক্লায়েন্ট ইলাস্ট্রেটরকে তেমন একটা ভ্যালুয়েশন দেয় না, বুঝছেন? কিন্তু ভাই বাংলাদেশের ইলাস্ট্রেটর লোকাল তো ইজি। ক্লায়েন্টের ফেভারিট প্ল্যাটফর্ম হচ্ছে গিয়ে ফটোশপ। ফটোশপে তো ভাই খালি ফটো রিলেটেড কাজ করাই যায়, মানে ভালো লাগে, আর ইলাস্ট্রেটর ডিজাইনের সকল কাজ। ইলাস্ট্রেটর হচ্ছে কমপ্লিট ব্র্যান্ডিং, যত কিছু আছে সব হচ্ছে ইলাস্ট্রেটর। আর ব্র্যান্ডিং এর বাইরে যত যাবেন সব কাজ হচ্ছে কি আপনার ফটোশপ। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। তাও ভালো, আস্তে আস্তে ক্লায়েন্টের টেস্ট রুচি পরিবর্তন হইতেছে, তাও ভালো, কিন্তু তারপরেও অতটা না। কারণ আপনি যত চাকচিক্য দেখবেন ডিজাইনের মধ্যে সবই ফটোশপ। অ্যান্ড যারা ফটোশপ দিয়ে কাজ করে তাদের সাথে কথা বলতে গেলে দেখবেন যে তাদের মাঝখানে একটা এক্সট্রা একটা মুড আছে যে আমি অনেক কিছু পারি। দেখবেন, খেয়াল করবেন, অনেক কিছু পারি। হ্যাঁ ভাই, আপনারা অনেক কিছু পারেন, আই নো দ্যাট, কিন্তু মেইন জায়গায় আমরা বাজি বাজি মেরে দিই আর কি। কেন ভাই অনেক কিছু পারে বলতে কি ইলাস্ট্রেটর কি করলে কি পারে না, ওরা পারে এটা না মনে না, করেন? ইলাস্ট্রেটরের কেসটা কি, ইলাস্ট্রেটরের মধ্যে অত পরিমাণে কালার নিয়ে আপনি প্লে করতে পারবেন না ইলাস্ট্রেটরের মধ্যে। ইলাস্ট্রেটরের ম্যাক্সিমাম আপনি যতগুলো কালার দরকার নিতে পারবেন, কিন্তু ওই যে লাইট ইফেক্ট, শ্যাডো ইফেক্ট, জাস্ট ব্রাশ করতেছেন আপনার শ্যাডো পড়তেছে, ব্রাশ করতেছেন আপনার গ্লোয়িং একটা ইফেক্ট পড়তেছে, সানশাইন পড়তেছে, এই কাজটা তো ইলাস্ট্রেটরে হবে না। সো ফটোশপে যখন সোশ্যাল মিডিয়া পোস্ট আপনি ডিজাইন করতে যাবেন আর এরকম সুন্দর সুন্দর কালার ইফেক্ট দিবেন, স্বাভাবিক ডিজাইনটা দেখতে ভালো লাগবে, সুন্দর লাগবে, তাই না? তো ওই জিনিসটা নিয়ে তারা অনেকে অনেক কিছুই মনে করে, যারা ফটোশপ ডিজাইনার বা ক্যানভা ডিজাইনার, ক্যানভা দিয়েও যারা কাজ করে তাদের মাঝখানে একটা ভাব আছে যে ক্যানভা তো ভাই আমি সবকিছু ক্যানভা রেডি দিয়ে। থাকে, রেডি থাকে, খালি এটাই তো, আপনি জাস্ট কিছু ইয়া করবেন। রেডি তো থাকেই, কিন্তু এদেরকে কে বুঝাবে অ্যাকচুয়াল ডিজাইন আর ক্যানভা ডিজাইনের মধ্যে বহুত পার্থক্য। ক্যানভা ডিজাইন যারা করে তারা তো নিজেদেরকে ডিজাইনার দাবি করা ঠিক না ভাই, এটা তো জাস্ট সবকিছু রেডি থাকে, যে কিছু একটু করলাম এটা ডিজাইনার হয়ে গেল নাকি? এই জিনিস আপনার আমি বুদ্ধিমান দেখে আমি বুঝলাম, ওদের মাথায় বুদ্ধি থাকলে ওরা ওরা তো বলতোই না ওরা ডিজাইনার, তাই না? লাগা যাবে ওদের সাথে বলতে গেলে। যেমন ভাই আমি একবার ইনভয়েস করছিলাম, মানে ইয়া হ্যাঁ, দিয়া, এক্সেল দিয়া। তখন আমার একটা হ্যাঁ, ফ্রেন্ড বলে কি যে এটা তো মোবাইলে একটা প্লে স্টোরের অ্যাপ দিয়ে করা যায়। তো আমি তো আচ্ছা। নাইসা দিছি। আছে, অনেকেই আছে, অনেকেই আছে, অনেকে এক্সপার্ট, ক্যানভা এক্সপার্ট।
তারা হচ্ছে ক্যাপকাট মোবাইল দিয়ে তারা হচ্ছে প্রচুর পরিমাণে ইয়া করতে পারে, কি জানি বলে এটারে, ভিএফএক্স ডিজাইন করতে পারে, ভিএফএক্স করতে পারে। আমরা অ্যাকচুয়ালি কিছুই পারি না রে ভাই, আমরা আমরা অনভিজ্ঞ। এই আর হ্যালো কি। ভাইয়া, জি ভাইয়া। তো ভাইয়া যখন আমরা প্রপারভাবে কাজ শিখবো তখন আমাদেরকে যে মার্কেট প্লেসে যে কিভাবে মানে কি করতে হবে, কিভাবে কাজ করতে হবে ওগুলা দেখাই দিবেন না? আমরা তো এখনো মানে কাজ শিখিনি, প্রপার ভাবে কাজ শিখলে তখন আমাদেরকে ওগুলা দেখাই দিবেন না? সেটা তো দেখানো হবেই ভাই, নাহলে আপনার গ্রাফিক ডিজাইন শিখে লাভ কি? সফটওয়্যার না জি শিখতেছেন, ভাইয়া সফটওয়্যার শিখে তো মানে কোনো লাভ হবে না। আপনার তো মেইন জিনিসই হচ্ছে মার্কেট প্লেস। আর একটা জিনিস জি কি, ভাইয়া ওই সফটওয়্যারের জন্য বিষয়গুলো ফ্রিতেই শিখা যায়, কিন্তু মেইন প্রবলেমটা হয়ে যায় কি গাইডলাইন। এই হচ্ছে ঝামেলা, এই জন্যই কোর্স দরকার। জি ভাইয়া এই যে আর কি, আপনাদের এখানে সমস্যা নাই। ভর্তি হয়েছি একটু ভালো গাইডলাইন পাবো বলে আর কি। টেনশন নিয়ে না ভাই, ড্রিমল্যান্ড আইটিতে হচ্ছে যারা যারা কোর্স করায় সবাই হচ্ছে মার্কেট প্লেসের সাথে জড়িত, তো মোটামুটি আপনি অ্যাকচুয়াল জিনিসটাই জানতে পারবেন। ঠিক আছে, জি মার্কেট প্লেসের ভাইয়া মধ্যে অ্যাকচুয়াল যে ঘটনাগুলো ঘটে সেই জিনিসগুলো আপনি মূলত জানতে পারবেন, সমস্যা নাই। কিন্তু জি ভাইয়া অনেক কোর্সটা ইনস্টিটিউট আছে যেখানে মার্কেট প্লেসের ধারের কাছেও নাই টিচাররা, কিন্তু তারা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখাইতেছে, অনেক কিছুই করতেছে। তারা পারে না এটা না, তারা পারে, তারাও এক্সপার্ট, তারা অনেক সিনিয়র ডিজাইনার, কিন্তু তারা অ্যাকচুয়ালি এখন আর কোনো লোকাল ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের কাজই করে না, যেই জিনিসটা অ্যাকচুয়ালি নতুন যারা শিখতে আসে তাদের জন্য প্র্যাকটিক্যাল না। কারণ মার্কেট প্লেসে প্রতিদিন নতুন নতুন নিয়ম আসতেছে, প্রতিদিন জিনিসপত্র চেঞ্জ হইতেছে। এআই প্ল্যাটফর্ম আসার পরে এখন জানেন যে ফাইবারের মধ্যে এআই দিয়ে কাজ করতে গেলে যদি আপনি অনুমতি ছাড়া আর কি, আপনার গিগের মধ্যে কোথাও যদি এআই এর কথা উল্লেখ না থাকে আর আপনি এআই দিয়ে কাজ করেন, আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিবে ফাইবার যদি দেখতে পারে। আর ফাইবার হচ্ছে প্রত্যেকটা জিনিস নিজে নিজে চেক করে। আপনি যেটাই দিবেন ক্লায়েন্টকে, সে হচ্ছে প্রত্যেকটা জিনিস চেক করবে, চেক করে তারপরে আপনাকে অ্যাপ্রুভাল দিবে। তা আপনি যদি দেখে যে আপনি হচ্ছে বারবার কপি ডিজাইন করতেছেন, এআই প্ল্যাটফর্ম ইউজ করতেছেন অ্যান্ড ক্লায়েন্টকে ঠকাইতেছেন, কোয়ালিটি আপনার ভালো না কাজের, আপনারা মনে করেন কোন দিন যে একটা সুন্দর মতন লাল সালাম দিয়া সিরাজি টুপি মাথায় পরে মার্কেট প্লেস থেকে বের করে দিবে বলতেও পারবেন না। আর জি ভাই ফাইবারের এআই আমাকে প্ল্যাটফর্ম। একজনে হ্যাঁ বলেন ভাইয়া। আমাকে একজনে বলছে যে তুমি কেন গ্রাফিক ডিজাইন শিখো, এখন তো বর্তমানে এআই চলে আসছে, এখন তো আচ্ছা, গ্রাফিক্স দিয়ে কোনো কাজ হবে না, সব এআই দিয়ে করা যায়। উনারে ভাই বললেন, এই উনারে আমি একটা ডিজাইন দিব। এই কথাটা দাঁড়ান শুনলে ভাই রাগ উঠে আমার অনেক। ভাই, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদেরকে একটা ছবি আমি গিফট জি করি, ঠিক জি আছে? ভাই এই কথা বলার পরে আমার একটু মনোমানসিকতা খারাপ হয়ে গেছে কি, সব এআই দিয়ে হয়ে যায়, তাহলে আমরা শিখি আর কি লাভ হইলো? ভাই একটা উদাহরণ দিয়ে দিন আপনি এই উদাহরণ এআই। না, ওরে আমি একটা আপনাদের উদ্দেশ্যে একটা ছবি দিয়ে দেই, যারা এই কোশ্চেনটা করবে না তাদেরকে বলবেন ভাই ঠিক আছে এটা আমার ভেক্টর ফরম্যাটে করে দিতে, তারে আমি লাগলে 2000 টাকা দিব, সমস্যা নেই, কিন্তু আমার ভেক্টর ফরম্যাটে করে দিতে হবে এক্স্যাক্ট এইটা, 19-20 হইলেও হইব না। দাঁড়ান, বাই করতেছি, কইরে ভাই, পাইছি। হুম, দেন ভাই আমরাও বলবো এটা। এই যে ছবিটা দেখছেন না, এই ছবিটারে ইমেজ ট্রেস বাদ দিয়া এক্স্যাক্ট এখানে যে যে কালার শ্যাডো গুলা দেখা যাচ্ছে, এখানে যা যেইভাবে আছে সব আমাকে ভেক্টর ফরম্যাটে দিতে হবে। তাইলে বুঝবো যে ঠিক আছে এআই প্ল্যাটফর্ম আমাদের অনেক উপকার করে দিছে। $500 একটা ছবি ভাই, সমস্যা নেই, এই ভাই ছবিটা দিয়ে দিলাম, এআই এটারে আসার পরে ভেক্টর যে বানায় কাজ দিতে যাবে। বলবেন। ভাইয়া দেখা যাবে যারা এআই নিয়ে কাজ করে তারা রেস্টার আর ভেক্টরের মধ্যে পার্থক্যই বোঝে না। তখন শোনাইবেন, তখন তো আপনাদের হাতে প্লাস পয়েন্ট ভাই, বোনাস পয়েন্ট 1, তো তখন ইচ্ছা মতন দিবেন। সবকিছু যদি এআই দিয়ে হতো তাহলে তো ভাই এই যে এআই জাস্ট মার্কেট একটা প্লেসে হেল্পিং যে হ্যান্ড। মানুষগুলো আছে। না ভাই জিনিসটা হলো যে আগে যেরকম হাতে সেলাই করতো, পরে সেলাই মেশিন আসছে, এখন আর কি আর একটু হেল্প হ্যাঁ, হয়েছে এরকম। এর থেকে এটা বেশি কিছু হেল্পিং হ্যান্ড, করতে একটু এর পারবে না। বেশি হেল্পিং কিছু হ্যান্ড না। আর কি। এন্ড আপনি যে আহামরি অনেক কিছু বানায় ফেলতে পারবেন এআই দিয়ে, বিষয়টা কিন্তু তাও না, আপনি জাস্ট আইডিয়া পাইতে পারেন যে আমি এই জিনিসটা এরকম করতে পারি, মেইন কাজটা তো আপনারই করতে হবে। এন্ড মানুষ হাজার হাজার টাকা দিয়ে ডিজাইনার হায়ার করে, তাহলে কেন? যে তাই আমারও না? কোশ্চেন তো ওইখানে ভাই। এই কথা আমার শুনলে যদি মনে করেন যে ওরকম যদি ইয়াই হয়ে যাইতো, যে হতেছে ইয়া দিলেই হইতো, এআই দিয়ে কাজ হতো, তাহলে তো আমার তো কোনো প্রয়োজন ছিল না ডিজাইনার হায়ার করার। প্রত্যেকটা কোম্পানি হাজার হাজার ডলার খরচ করে হচ্ছে ডিজাইনার হায়ার করে রাখছে, তাইলে
এরা ভাই যারা হচ্ছে কি জানেন নিজে হইতেছে লাইফলেস, এরাই সেই কোশ্চেন গুলা মানুষের কাছে এসে বলে। ভাই নর্মাল উত্তর, আমি যে কোর্স করতেছি টাকা কার যাইতেছে? আমার। আমি যদি কোর্স শিক্ষা যদি কিছু করতে না পারি, লস কার? আমার। আমি যদি কোর্স শিক্ষা যদি বড়লোক হয়ে যাই, লাভ কার? আমার। আমি যদি কোর্স শিখার পরে ভালো একটা পজিশনে গিয়ে জব করি, স্যালারি কে পাইবো? আমি। অ্যান্ড দিন শেষে ক্যারিয়ার কার ভালো হইতেছে? আমার। তো আপনার কি? নর্মাল হিসাব। হুম। এখন অনেকেই আছে ঘরের খেয়ে বোনের মোষ তাড়াতে খুব পছন্দ করে, তাদেরকে হচ্ছে উত্তম মধ্যম কথা শোনায় দিবেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, আমি বিগত ক্লাসের হোমওয়ার্ক গুলো দিতে পারিনি। আমি কেন? হোমওয়ার্ক দিছিলাম এগুলা এক মানে মাঝখানে দিছিলাম আপনার ওই ইমেলটা, যে ল্যাপটপে ওখানে ইয়ে করতে পারেননি, এই জন্য। পরে আপনি দেখেন না, আমি একটা হোমওয়ার্ক দিছি, হোমওয়ার্কটা যদি দেখতেন তাহলে ভালো হতো। হোমওয়ার্কটা কোথায় দিছেন? কোথায় কোথায় কোথায়? ইমেলে মেইলে ভাই, যাই। ইমেলে। ইমেইলে খুঁজতেছিলাম আর কি ভাই। হুম, ভাই বিজনেস কার্ডের মধ্যে এত কালার কেন? আমি বলছিলাম যে সর্বোচ্চ 2টা কালার ইউজ করা যাবে, এটা কালকের ক্লাসেও বলছি। তারপরে এইখানের মধ্যে সেম অবস্থা, ফন্টের মধ্যে আইকন গুলা কি করছেন? আইকন কি, এটা কি ঠিক আছে? আমি কি আইকন এগুলা বলছিলাম? এটা ভাইয়া প্রপার ভাবে হয়নি। আরো একটা দিছিলাম বিজনেস কার্ড, এটা দেখুন, এটা মক আপ করে। এখানের মধ্যে যে ইমেজ গুলো ইয়া হয় নাই, প্রপার হয় নাই। এটার এই যে স্পাইনটা প্রপার ভাবে বসে নাই। তারপর পিৎজার মধ্যে এই শ্যাডোটা টমেটোর উপরে চলে আসছে, পিৎজা টমেটো নিচে চলে গেছে। এন্ড আপনি কি টমেটো দেখাইতে চাচ্ছেন নাকি হচ্ছে পিৎজা দেখাইতে যেতেছেন, কোনটা? এন্ড ব্লাডটা আরেকটু কম বেশি একবার হবে। বুঝছি, একবার টমেটোটা নিচে দিতে চাইছি, পরে কি জানি মানে উপরে দিয়ে ফেলছি। শ্যাডোটা তো একদম নিচে হবে পিৎজার সাথে, আর টমেটোটার উপরে শ্যাডো কইরা গেছে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? পিৎজার নিচে হুম, যাবে টমেটো, এরপরে শ্যাডো উপরে পড়ুক, সমস্যা নেই। বুঝছি ভাই। ওকে। আর আরেকটা দিছেন কোথায়? একটাই তো পাইলাম। একতে ভাই, একতে হোমওয়ার্ক দিছি। ওকে, ঠিক আছে তাহলে আমাদের তো ক্লাস টপিক মোটামুটি শেষ। এই আচ্ছা। বিষয়গুলো একটু সবাই প্র্যাকটিস করেন, যে আজকে যা যা দেখলেন, কিভাবে দেখলেন। আর আপনাদেরকে তো কোর্স মডিউলটা দিয়ে দিছিলাম মনে হয়, তাই না? জি ভাই, দিয়ে দিছি। আচ্ছা, তাহলে তো হয়েছে। ইলাস্ট্রেটর ক্লাস 1-এ কি কি আছে এই বিষয়গুলো তো আপনাদের জানাই, তাইলে ওই জিনিসগুলো আপনারা দেখে ইউটিউবে সার্চ করেন, যেহেতু ক্লাস রেকর্ডিংটা আসতে একটু টাইম লাগে, তো এটা দেখে আপনারা হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থেকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।